এটা আচ্ছা, স্ক্রিন দেখতে পাচ্ছ তো? আচ্ছা দেখো, আচ্ছা ফার্স্ট যে 3টে ক্লাসে আমরা কি আলোচনা করেছি? ফার্স্ট 3টে ক্লাসে আমরা অ্যাবস্ট্রাক্ট গ্রুপ থিওরি নিয়ে কথাবার্তা বলেছি। সেই অ্যাবস্ট্রাক্ট গ্রুপ থিওরির মধ্যে তোমার গ্রুপের যে ডেফিনেশন সেটা ছিল, আমরা সাব গ্রুপ আলোচনা করেছি, আমরা ক্লাস আলোচনা করেছি, এছাড়া আরও যে সমস্ত তার সঙ্গে অ্যাসোসিয়েটেড যে সমস্ত প্রপার্টিসগুলো আর কি, তোমার ধরো ল্যাগ্রাঞ্জেস থিওরেম থেকে শুরু করে, তোমার গ্রুপ মাল্টিপ্লিকেশন টেবিল থেকে শুরু করে, সিমিলারিটি ট্রান্সফার বা কনজুগেট এলিমেন্ট বলতে আমি কি বুঝি, এই সমস্ত রিলেটেড কথাবার্তাগুলো হয়েছে। মানে মূলত আমরা গ্রুপ, তার যে মানে অ্যাবস্ট্রাক্ট গ্রুপ থিওরি যেটা, সেইটা নিয়ে আমরা কথাবার্তা বলেছি। তোমাদের জন্য যতটুকু লাগবে ততটুকু আমরা প্রথম 3টে ক্লাসে কভার করেছি। আচ্ছা, আজকে আমি যেটা মূলত আলোচনা করব সেটা হচ্ছে যে আমাদের যেহেতু সিলেবাসটার নাম গ্রুপ থিওরি অ্যান্ড সিমেট্রি, আমি সিমেট্রি নিয়ে প্রথমে কথাবার্তা বলবো, তারপরে হচ্ছে গ্রুপ থিওরি এবং সিমেট্রি আমি মেশাবো। আচ্ছা, এবার এই সিমেট্রি ব্যাপারটা আমার থেকে তোমরা অনেক বেশি বোঝো। তোমাদের ধরো একদম আমাদের এখানকার অন্তত ওয়েস্ট বেঙ্গলের যেটা কালচার, অর্গানিক কেমিস্ট্রিতে না আমাদের এই যেটাকে বলা হয় তোমার অর্গানিক কেমিস্ট্রি পার্টের মধ্যে সিমেট্রি নিয়ে কিন্তু খুব ডিটেল ডিসকাশন ইভেন বিএসসি ফার্স্ট ইয়ার থেকেই থাকে আর কি। বিভিন্ন রকমের সিমেট্রি অপারেশন, সিমেট্রি এলিমেন্টস ইত্যাদি থাকে। এবং যারা বিএসসিতে একটু অ্যাডভান্স লেভেলে পড়াশোনা করে তারা পয়েন্ট গ্রুপও ইভেন জেনে যাও আর কি। আর এমএসসি শুরুতে তো পয়েন্ট গ্রুপ অবশ্যই তোমাদের জানতে হয় আর কি। এগুলো তার মতো করে কিভাবে সিস্টেমেটিক ক্লাসিফিকেশন হ্যানা ত্যানা থাকে সেগুলো তোমাদের সব জানা আছে। আচ্ছা, আমরা ওই পার্টটাই একটুখানি কমপ্লিটনেসের জন্য রিভাইজ করব। হুম, তোমরা এইটাকে নিয়ে তোমাদের যে অর্গানিক কেমিস্ট্রি সব বইপত্র পড়েছো সেখান থেকে জিনিসটাকে জাস্ট আরেকটু এক্সপ্লোর করে নেবে আর কি। ঠিক আছে? তাহলে আজকে আমাদের যেটা আলোচনা করার কথা সেটা হচ্ছে সিমেট্রি অপারেশনস এন্ড সিমেট্রি এলিমেন্টস, সেটা নিয়ে কথাবার্তা বলবো। তারপরে পয়েন্ট গ্রুপ বলবো, তার যে সিস্টেমেটিক ক্লাসিফিকেশন করে একটা মলিকুল দেখলেই তার করসপন্ডিং পয়েন্ট গ্রুপ কি হবে সেটাকে সিস্টেমেটিক্যালি বলা, সেটা আমরা দেখব। এবং বেশ কিছু এক্সাম্পলস দেবো। তো এক্সাম্পলস আমরা এখানে কিছু দিতে পারবো, আরও অনেক এক্সাম্পলস আছে যে এক্সাম্পলসগুলো আমি তোমাদের হয়তো পরে ছবি টবি তুলে পাঠিয়ে দিতে পারি আর কি, যেগুলো মূলত নেট বলো, গেট বা বিভিন্ন রকমের পরীক্ষাতে পড়ে বা স্ট্যান্ডার্ড যে বইগুলো এক্সিস্ট করে সেখানে যে সমস্ত বেশ মানে ক্রিটিক্যাল এক্সাম্পলসগুলো আছে এবং তার যে পয়েন্ট গ্রুপ বলা আছে তার কিছু এক্সাম্পল এখানে দেবো, আর কিছু এক্সাম্পল তোমাদের পরে আলোচনা করা হয়। আচ্ছা, প্রথমে হচ্ছে সিমেট্রি অপারেশন বলতে আমি কি বুঝি খেয়াল করো। দেখো, সিমেট্রি অপারেশনসটা আমরা অলরেডি যখন একটা ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল, তার ক্ষেত্রে কি কি সিমেট্রি অপারেশনস আছে আমরা আলোচনা করেছিলাম, সেখানে আমরা অলরেডি দেখেছি। তাহলে এখানে এক্সাম্পল হিসেবে আমি ধরো ওয়াটার মলিকুল বলছি, এখানে অক্সিজেন আছে, এই দুটো হাইড্রোজেন, যা বোঝার সুবিধে করে দুটো হাইড্রোজেন যদিও আইডেন্টিক্যাল, কিন্তু H1 H2 লিখছি যাতে করে এর উপরে কোনো অপারেশন কাজ করলে যাতে তুমি দেখতে পাও। দেখো আমি কি করলাম, 180 ডিগ্রি রোটেশন অ্যাবাউট C2 অ্যাক্সিস, এই যে অ্যাক্সিসটা, সেই অ্যাক্সিসের অ্যাবাউটে তুমি ধরো 180 ডিগ্রি রোটেশন করলে, অথবা এই যে প্লেনটা আছে এটাকে যদি ধরো মলিকুলার প্লেনটা এক্সজেড হয় তাহলে এই ভার্টিক্যাল প্লেনটা হচ্ছে ওয়াইজেড প্লেন, তাহলে ওয়াইজেড প্লেনের রেসপেক্টে, না সরি, হ্যাঁ ঠিক আছে, ওয়াইজেড প্লেন, ভার্টিক্যাল প্লেনটা ওয়াইজেড প্লেন, তাহলে ওয়াইজেড প্লেনের রেসপেক্টে আমি রিফ্লেকশন করলাম, ওটা ওয়ের জায়গায় রইলো, H1 এর জায়গায় H2 হয়ে গেল, H2 এর জায়গায় H1 হয়ে গেল। তারপরে রিফ্লেকশন করছি অ্যাবাউট এক্সজেড প্লেন, এক্সজেড প্লেন হচ্ছে মলিকুলার প্লেনের রেসপেক্ট আমি রিফ্লেকশন করে যা ছিল এক্স্যাক্টলি সেটাই রয়ে গেল। তাহলে এই যে দেখো এই যে কাজগুলো করা হলো, তাহলে 180 ডিগ্রি রোটেশন অ্যাবাউট C2 মানে কাজটা, বা ওয়াইজেড প্লেনের রেসপেক্টে আমি রিফ্লেকশন দিলাম, প্রতিফলন দিলাম, বা তোমার এক্সজেড প্লেনের রেসপেক্টে রিফ্লেকশন দিলাম। ঠিক আছে? তাহলে এই যে কাজগুলো করা হচ্ছে সেই কাজগুলি হচ্ছে সিমেট্রি অপারেশন। আর যে অ্যাক্সিস বা যে প্লেনের রেসপেক্টে আমি অপারেশনগুলোকে করছি তারা হচ্ছে সিমেট্রিক এলিমেন্ট। তার মানে C2, এখানে এটাকে বলা হয় সিগমা ভি, এটাকে বলা হয় সিগমা ভি প্রাইম, এরা সব হচ্ছে সিমেট্রি এলিমেন্ট। কিন্তু এই যে 180 ডিগ্রি ঘোরানোটা, বা ধরো তোমার এই যে ওয়াইজেড প্লেনের রেসপেক্টে প্রতিফলন নেওয়াটা,
বা মলিকুলার প্লেন যেটা এক্সাক্ট প্লেনের রেসপেক্টে প্রতিফলন নেওয়াটা, এই কাজটা হচ্ছে তোমার সিমেট্রি অপারেশন। তো সিমেট্রি অপারেশনের ডেফিনেশনটা কি হচ্ছে? সিমেট্রি অপারেশনস আর দ্য সিম্পল অপারেশন সাচ অ্যাজ রোটেশন, রিফ্লেকশন, ইনভার্সন, rotation followed by reflection, etc., which, when performed on a molecule, give rise to an indistinguishable configuration of the same molecule. তো দেখো সিমেট্রি অপারেশনস হচ্ছে এই যে অপারেশনগুলো, মানে ঘোরানো বা প্রতিফলন নেওয়া বা ইনভার্সন নেওয়া, অথবা রোটেশন ফলোড বাই রিফ্লেকশন, মানে রোটেশন নেবো তারপর আবার রিফ্লেকশন নেবো এক্সেট্রা এগুলো আর কি। হ্যাঁ, যেটাই মলিকুলের উপরে কাজ করলে তুমি একটা ইনডিস্টিংগুইশেবল কনফিগারেশন ফিরে পাচ্ছ। তাহলে এই যে কাজটা হলো সেটা হচ্ছে তোমার সিমেট্রি অপারেশন। আচ্ছা, এবার তার কাছাকাছি আরেকটা টার্ম হচ্ছে সিমেট্রি এলিমেন্টস, কিন্তু সিমেট্রি অপারেশন এবং সিমেট্রি এলিমেন্টস একই নয়। সিমেট্রি এলিমেন্টসটা কি? তোমাদের দেখবে স্টিরিওকেমিস্ট্রিতে সিমেট্রি এলিমেন্টসটা নিয়ে তোমরা বেশি মাথা ঘামাও, কিন্তু গ্রুপ থিওরিতে সিমেট্রি এলিমেন্টসের থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে সিমেট্রি অপারেশনসগুলো। যখন আমরা সিমেট্রি গ্রুপ নিয়ে কথাবার্তা বলবো, সিমেট্রি এলিমেন্টসগুলো ইম্পর্টেন্ট নয়, বেসিক্যালি সিমেট্রি অপারেশনসগুলো তারাই বেসিক্যালি এলিমেন্ট অফ দ্য গ্রুপ হবে। সিমেট্রি এলিমেন্ট কি? ইট ইজ দ্য জিওমেট্রিক্যাল এন্টিটি সাচ অ্যাজ এ লাইন or a axis, a plane or a point with respect to which one or more symmetry operations may be carried out. এইটা হচ্ছে তোমার সিমেট্রি এলিমেন্টস। তা সিমেট্রি এলিমেন্টস হচ্ছে ইট ইজ দ্য জিওমেট্রিক এন্টিটি। দেখো ওই যে লাইনটা বা অ্যাক্সিসটা, ওই যে প্লেনটা যার অ্যাবাউট রিফ্লেকশন নিচ্ছ, বা যে পয়েন্টটা যার অ্যাবাউট ইনভার্সন নিচ্ছ, বা যে লাইনটা যে লাইনের অ্যাবাউট রোটেশন নিচ্ছ, হ্যাঁ, সেইগুলো হয়ে যাচ্ছে তোমার সিমেট্রি এলিমেন্ট। তাহলে দ্য লাইন or a plane or a point with respect to which one or more symmetry operations may be performed, তারাই হচ্ছে সিমেট্রিক এলিমেন্ট। তাহলে কি হচ্ছে দেখো, সিমেট্রি অপারেশনস এন্ড সিমেট্রি এলিমেন্টস আর ইন্টার রিলেটেড অবভিয়াসলি। টু কনস্ট্রাক্ট or define a group, it is the symmetry operations that actually play the role. তাহলে সিমেট্রি অপারেশনস গুলোই কিন্তু অ্যাকচুয়াল রোলটা প্লে করবে, সিমেট্রি এলিমেন্টস গুলো নয়। এটা তোমাকে মাথায় রাখতে হবে, ঠিক আছে? আচ্ছা, এই কনটেক্সটে আর একটা ইম্পর্টেন্ট জিনিস একটুখানি বলে রেখেছি, ইনডিস্টিংগুইশেবল কনফিগারেশন। আর ইনডিস্টিংগুইশেবল কনফিগারেশন মানে হচ্ছে দেয়ার আর দ্য স্পেশাল অ্যারেঞ্জমেন্টস হুইচ ক্যানট বি ডিস্টিংগুইশড ফ্রম ওয়ান অ্যানাদার। হ্যাঁ, দ্য টু indistinguishable configurations are alike in all respects but are not exactly identical, and it is impossible to predict if any change has been carried out or not. মানে ব্যাপারটা কিরকম দেখো, ইনডিস্টিংগুইশেবল কনফিগারেশন মানে হচ্ছে মূলত হচ্ছে ধরো, মানে আমি এইরকম ভাবে ক্লাসে পড়ানোর সময় ডেমনস্ট্রেট করি। ধরো কোন একটা অবজেক্ট নেওয়া হলো, এবার আমি বললাম একজন ছেলে চোখ খুলে থাকো, বাকিরা চোখ বন্ধ করো। এবারে কি হচ্ছে, আমি ওই অবজেক্টের উপর একটা অপারেশন দিলাম, দেওয়ার পরে মানে তুমি যে চোখ খুলে আছে সে সাক্ষী রইলো যে হ্যাঁ সত্যি সত্যি একটা অপারেশন এখানে করা হয়েছে। রোটেশন হতে পারে, রিফ্লেকশন হতে পারে, ইনভার্সন হতে পারে। এবার যারা চোখ বন্ধ করেছিল তাদেরকে আমি বললাম এবারে চোখ খোলো। তারপর তাকে জিজ্ঞেস করলাম যে তোমরা কি আগের থেকে কোনো পরিবর্তন দেখতে পাচ্ছ? সে যদি পরিবর্তনটা দেখতে পায় তাহলে সেটা ডিস্টিংগুইশেবল হলো, যদি পরিবর্তনটা দেখতে না পায় সেটা হচ্ছে ইনডিস্টিংগুইশেবল। তার মানে ইনডিস্টিংগুইশেবিলিটি তোমার বোঝার সুবিধা হচ্ছে এইরকম করে যে তোমার জাস্ট সিম্পলি তুমি একটা অপারেশন দিচ্ছ, দেওয়ার পরে তুমি দেখবে যে কোনো দিক থেকে কোনো তফাৎ তুমি জাস্ট দেখতে পাচ্ছ না, তারা হচ্ছে ইনডিস্টিংগুইশেবল। ঠিক আছে? আচ্ছা, এবারে ডিফারেন্ট টাইপস অফ সিমেট্রি অপারেশন নিয়ে কথাবার্তা বলতে হবে। আচ্ছা, একটা সিমেট্রি অপারেশন যেটা বেসিক্যালি তোমার মানে আইডেন্টিটি আর কি, আইডেন্টিটি অপারেশন বা আইডেন্টিটি এলিমেন্ট, মানে এখানে আইডেন্টিটি এলিমেন্ট নামটা দিচ্ছে হচ্ছে গ্রুপ তৈরি করার সময় যে অবজেক্টগুলো লাগবে সেগুলোকে এলিমেন্ট বলে সেই রেসপেক্টে একটা গ্রুপের একটা এলিমেন্ট সেটা হচ্ছে আইডেন্টিটি এলিমেন্ট। দেখো আইডেন্টিটি এলিমেন্টটা তোমার স্টিরিওকেমিস্ট্রিতে অত তোমার ইম্পর্টেন্ট ছিল না, কারণ আইডেন্টিক্যাল এলিমেন্ট মানে হচ্ছে তুমি কিছুই করছো না আর কি। হ্যাঁ, আইডেন্টিটি এলিমেন্ট মানে তুমি কিছুই করছো না। এই দেখো এখানে যেমন বলছি, এই যে OH1H2, তুমি এই যে OH এইটাই দিলে, মানে তুমি ধরো এই মলিকুলটাতে 360 ডিগ্রি রোটেশন করেছো, বা এই প্লেনের রেস্টে পরপর দুবার রিফ্লেকশন করেছো, এইসব জিনিসগুলো যখন হবে আর কি, তখন অ্যাজ ইফ যেন তুমি কিছুই করছো না। এই কিছুই না করাটা তো আর স্টিরিওকেমিস্ট্রিতে ইম্পর্টেন্ট নয়, সেটা নতুন কিছু দেবে না। কিন্তু গ্রুপ থিওরিতে দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। একটা গ্রুপ তৈরি করতে গেলে তোমার এই যে এক্সিস্টেন্স অফ আইডেন্টিটি, এটা একটা ওয়ান অফ দ্য তোমার ক্রাইটেরিয়ার মধ্যে পড়ে। এই আইডেন্টিটি এলিমেন্টটা কিন্তু সেই রোলটা প্লে করবে। তাহলে আইডেন্টিটি এলিমেন্ট মানে যে ডুইং নাথিং অপারেশন। যেমন কি 360 ডিগ্রি রোটেশন অ্যাবাউট অ্যান অ্যাক্সিস, একটা অ্যাক্সিস অ্যাবাউট 360 ডিগ্রি রোটেশন করলে
তো নামে তুমি একটা অপারেশন করলে কিন্তু আলটিমেটলি না করার ইকুইভ্যালেন্ট আর কি। ইনভার্সন অ্যাবাউট এ ফিক্সড পয়েন্ট টোয়াইস, একটা ফিক্সড পয়েন্টের অ্যাবাউটে দুবার তুমি ইনভার্সন করলে। রিফ্লেকশন অ্যাবাউট এ প্লেন টোয়াইস, কোনো একটা প্লেনের রেসপেক্টে দুবার তুমি রিফ্লেকশন করলে তুমি যেখান থেকে শুরু করেছো তুমি এক্স্যাক্টলি সেখানে যাবে। এরা হচ্ছে আইডেন্টি অপারেশন, এবং গ্রুপের রেসপেক্টে ওইটাই হচ্ছে তোমার আইডেন্টিটি এলিমেন্ট। তো এভরি মলিকুল মাস্ট হ্যাভ দ্য আইডেন্টিটি এলিমেন্ট, প্রত্যেকটা মলিকুলে তোমার আইডেন্টিটি এলিমেন্ট থাকবে। ধরো অ্যাক্সিস অফ সিমেট্রি বা প্লেন অফ সিমেট্রি এগুলো না থাকতে পারে, কিন্তু আইডেন্টিটি এলিমেন্ট অবশ্যই থাকবে। Identity element has no physical significance, but it has a deep mathematical significance. Without the identity element, we cannot construct a symmetric group or point group. ঠিক আছে, এটা আগে বলেছি অলরেডি। আর নেক্সট হলো প্লেন অফ সিমেট্রি। প্লেন অফ সিমেট্রি, এই যে মলিকুলটায় তোমার এই একটা পার্টিকুলার প্লেন তুমি কনসিডার করো, যে প্লেনের রেসপেক্টে রিফ্লেকশন নিলে, এই প্লেনটাকে ওয়াই জেড প্লেন বলছি। তাতে কি হচ্ছে দেখো, এই H1টা H2 জায়গায়, H2টা H1 এর জায়গায় চলে এলো। শুধু জাস্ট কোনো একটা চেঞ্জ হচ্ছে কিনা বোঝার জন্য আমি H1 H2 এই লেভেলিং গুলোকে করেছি, কিন্তু আলটিমেটলি এটা দাঁড়ালো দেখো এটা করলাম, করার জন্য কিন্তু কিচ্ছু চেঞ্জ হয়নি। তাহলে কি হচ্ছে দেখো, when reflection is carried out about an imaginary plane passing through the center of mass of the molecule and we get an indistinguishable configuration, then we say that the molecule has a plane of symmetry. This plane is represented as sigma plane. এই প্লেনটাকে সিগমা প্লেন বলা হয়। আচ্ছা, এবারে সেই সংখ্যাতে দু একটা খুব ইম্পর্টেন্ট কথা বলা। অল লিনিয়ার মলিকুলস হ্যাভ অ্যান ইনফাইনাইট নাম্বার অফ প্লেনস অফ সিমেট্রি। তো কার্বন ডাইঅক্সাইড মলিকুল তুমি কনসিডার করেছো, এই অক্সিজেন, কার্বন এবং অক্সিজেনকে কন্টেন করতে ইনফাইনাইট নাম্বার অফ প্লেনসের কথা তুমি ভাবতে পারো। এখানে লিনিয়ার মলিকুল হ্যাভ অ্যান ইনফাইনাইট নাম্বার অফ প্লেনস অফ সিমেট্রি। হ্যাঁ, তাহলে এখানে তুমি এই যে ও সি ও এইটাকে কন্টেন করে, এরকম তুমি ইনফাইনাইট পসিবল প্লেন ভাবতে পারো। হ্যাঁ, এই প্লেনের রেসপেক্টে তুমি যদি রিফ্লেকশন না, ইনডিস্টিংগুইশেবল কনফিগারেশন ফিরে পাবে। আর all planar molecules have the molecular plane as one of the plane of symmetry. দেখো BF3, বেনজিন বা ওয়াটার মলিকুল আছে প্লেনার মলিকুল। তাহলে এবারে এই মলিকুলটা যে প্লেনে আছে, সেই প্লেনটা অবশ্যই একটা প্লেন অফ সিমেট্রির মধ্যে পড়ছে। If a molecule possesses mirror plane, it will be bisected by this plane. মানে দেখো, এই যেমন ওয়াটার মলিকুলের ক্ষেত্রেই বললাম, এই যে প্লেনটা, এই প্লেনটা হচ্ছে মিরার প্লেন। দেখো বেসিক্যালি এই মলিকুলটাকে তোমার বাইসেক্ট করছে, যাতে করে এদিকটা এদিকের সঙ্গে মানে তার যদি একটা আয়নার সামনে দাঁড়িয়ে তাই যদি রিফ্লেকশনটাকে দেখো, তাহলে হচ্ছে এই বরাবর যে আয়নাটা থাকে তাকে এদিকটা থেকে এদিকের মতো দেখতে হবে। সেটা হচ্ছে মিরার প্লেন, এবং সেটা মলিকুলটাকে বাইসেক্ট করছে। ইফ দ্য অপারেশন অফ রিফ্লেকশন এক্সিস্ট for any point at a distance r along the normal to the plane, that exists a equivalent point at a distance minus r as the normal to the plane. মানে যেমন ধরো এই যে রিফ্লেকশন অপারেশনটা এখানে এক্সিস্ট করছে, তাহলে তুমি কি করলে দেখো, এই পার্টিকুলার পয়েন্টের রেসপেক্টে আর ডিস্টেন্সে যে অ্যাটমটা আছে, মাইনাস আর ডিস্টেন্সে এক্স্যাক্টলি সেই অ্যাটমটা আছে। তাহলে সেই প্লেন থেকে পারপেন্ডিকুলার ডিস্টেন্স অফ ওয়ান অ্যাটম যদি আর হয়, তাহলে মাইনাস আর এ তোমার এক্স্যাক্টলি আর একটা পয়েন্ট মানে আইডেন্টিক্যাল অ্যাটম কিন্তু এখানে থাকবে। সেটাই হচ্ছে এখানে বলা হচ্ছে। নেক্সট হচ্ছে পারফর্মিং টু সাকসেসিভ রিফ্লেকশন অ্যাবাউট দ্য সেম প্লেন গিভস দ্য অরিজিনাল কনফিগারেশন অফ দ্য মলিকুল। অবভিয়াসলি তুমি যদি এই প্লেনের রেসপেক্টে পরপর দুবার রিফ্লেকশন করো, আগের জায়গায় ফিরে আসবে, অর্থাৎ সিগমা স্কয়ারটা আইডেন্টিটি এলিমেন্টের সঙ্গে সমান হচ্ছে। আর এই সিমেট্রি প্লেন which is perpendicular to principal symmetry axis of the molecule is called the horizontal plane and represented by sigma e. দেখো, কোন একটা পার্টিকুলার মলিকুল একটা প্রিন্সিপাল অ্যাক্সিস থাকে, সেই প্রিন্সিপাল অ্যাক্সিস আমি পরে ডিফাইন করবো আর কি। এটা একটা সিমেট্রি অ্যাক্সিস যেটা ম্যাক্সিমাম নাম্বার অফ অ্যাটম কন্টেন্ট করে। হ্যাঁ, মানে ম্যাক্সিমাম ফোল্ড যে সিমেট্রি অ্যাক্সিসটা, সেটা হচ্ছে প্রিন্সিপাল অ্যাক্সিস আর কি। হ্যাঁ, সেই প্রিন্সিপাল অ্যাক্সিস সবসময় এই হরাইজন্টাল প্লেনটা হচ্ছে প্রিন্সিপাল অ্যাক্সিসের সঙ্গে পারপেন্ডিকুলার থাকে। একটা প্লেন যেটা প্রিন্সিপাল অ্যাক্সিসের সঙ্গে পারপেন্ডিকুলার, তাকে বলা হচ্ছে সিগমা এইচ। যেমন ধরো তুমি কার্বন ডাইঅক্সাইড মলিকুল কনসিডার করছো, এই সি ইনফিনিটি অ্যাক্সিসটা সেটা হচ্ছে প্রিন্সিপাল অ্যাক্সিস। তার পারপেন্ডিকুলার যে প্লেনটা, দেখো এই যে প্লেনটা এটা হচ্ছে সিগমা এইচ। ঠিক একই রকম ভাবে যখন তুমি বিএফসি মলিকুলটাকে কনসিডার করছো, তাহলে এই একটা মানে যদি বিএফসিটা একটা প্লেনে থাকে, তাহলে সেই প্লেনের পারপেন্ডিকুলারলি হচ্ছে সিথি অ্যাক্সিসটা যাচ্ছে। তাহলে অ্যাকচুয়ালি বিএফসিটা যে প্লেনে আছে সেটাই হচ্ছে তোমার সিগমা এইচ। ঠিক একই রকম করে তুমি যদি কনসিডার করো, বেনজিন মলিকুল কনসিডার করো, তাহলে কিন্তু মলিকুলার প্লেনটাই হচ্ছে তোমার বেসিক্যালি সিগমা এইচ।
আচ্ছা, there are two other kind of symmetry planes that contain the principal symmetry axis. একটা ভার্টিক্যাল অ্যাক্সিস সিগমা ভি, আর একটা ডায়াগোনাল প্লেন হচ্ছে ভার্টিক্যাল প্লেন সিগমা ভি, ডায়াগোনাল প্লেন হচ্ছে সিগমা ডি। আচ্ছা, ভার্টিক্যাল প্লেনটা হচ্ছে কন্টেন্স প্রিন্সিপাল সিমেট্রি অ্যাক্সিস অ্যান্ড হায়ার নাম্বার অফ অ্যাটমস, আর ডায়াগোনাল প্লেনটা কন্টেন্স প্রিন্সিপাল অ্যাক্সিস অ্যান্ড লোয়ার নাম্বার অফ অ্যাটমস। মানে ভার্টিক্যাল প্লেন এবং ডায়াগোনাল প্লেন অ্যাপারেন্টলি তোমার একই রকমের মনে হবে। এবারে যেটা কথা হচ্ছে, ধরো বেঞ্জিন মলিকুল তখন তুমি কনসিডার করছো, তোমার তো হরাইজন্টাল প্লেনটা হয়ে গেছে, আর ভার্টিক্যাল প্লেন যেটা প্রিন্সিপাল অ্যাক্সিসকে তোমার কন্টেন্ট করছে, ডায়াগোনাল প্লেনও তোমার প্রিন্সিপাল অ্যাক্সিসকে কন্টেন্ট করতে পারে। হ্যাঁ, এবারে যেটা কথা হচ্ছে, দেখো এই যে যদি তুমি এই যে প্লেনগুলো আমি বলছি, ধরো এই যে এটা একটু ক্লামজি হয়ে গেছে, আচ্ছা দেখাচ্ছি তবুও, দেখো দেখতে পাচ্ছ কিনা, দেখো এই যে পয়েন্টটা আর এই যে পয়েন্টটা, এইটাতে যে প্লেনটা গেছে সেটা হচ্ছে সিগমা ভি। সিমিলারলি এই যে অপোজিট পয়েন্টগুলো 1, 3, 2 মানে সরি 1, 4, 2, 5 আর 3, 6, এই পয়েন্টগুলোকে দিয়ে দিয়ে যেগুলো যাচ্ছে সেগুলো হচ্ছে আমার সিগমা ভি। এবং দেখো এখানে পরিষ্কার সিগমা ভি হচ্ছে দুটো অ্যাটম কন্টেন্ট করছে। আর এবার দুটো সিগমা ভির মাঝখান থেকে যে প্লেনটা যাচ্ছে তাকে সিগমা ডি বলছি। সিগমা ডি সার্টেনলি প্রিন্সিপাল অ্যাক্সিসকে কন্টেন্ট করবে, কিন্তু এখানে দেখো নাম্বার অফ অ্যাটমস কিন্তু নেই, নাম্বার অফ অ্যাটমস হচ্ছে 0। তার মানে প্রিন্সিপাল সিমেট্রি অ্যাক্সিসকে মানে প্রথম কথা হচ্ছে হরাইজন্টাল প্লেন হচ্ছে প্রিন্সিপাল অ্যাক্সিসের সঙ্গে পারপেন্ডিকুলার, আর ভার্টিক্যাল প্লেন এবং ডায়াগোনাল প্লেন তারা প্রিন্সিপাল অ্যাক্সিসকে কন্টেন্ট করবে। এবারে কোনটাকে ভার্টিক্যাল বলবে কোনটাকে ডায়াগোনাল বলবে, ভার্টিক্যাল প্লেনে হচ্ছে নাম্বার অফ অ্যাটমস যেটা সেটা বেশি থাকবে, আর ডায়াগোনাল প্লেনে হচ্ছে নাম্বার অফ অ্যাটমস হচ্ছে কম থাকবে। ঠিক আছে, তাহলে এনি সিগমা ডিফারেন্স টিপিক্যালি কন্টেন্স দ্য বন অ্যাঙ্গেল বাইসেক্টরস। হ্যাঁ, এই যে তুমি বন অ্যাঙ্গেল যদি তুমি কনসিডার করো, তাহলে এই বন অ্যাঙ্গেল বাইসেক্টর মানে এই যে অ্যাঙ্গেলটা এই যে অ্যাঙ্গেলটা সেটা বাইসেক্ট করছে। ঠিক আছে, সেটা হচ্ছে সিগমা ডিটা। ঠিক আছে, তাহলে দেখো, তাহলে আমি 3 রকমের প্লেন অফ সিমেট্রি পেলাম, একটা সিগমা এইচ, সিগমা ভি আর সিগমা ডি। এটা আর এবারে চলে আসো সেন্টার অফ সিমেট্রি। সেন্টার অফ সিমেট্রি হচ্ছে খুব সিম্পল ব্যাপার, হচ্ছে তুমি ধরো কোনো একটা পার্টিকুলার পয়েন্ট কনসিডার করলে এক্স ওয়াই জেড পয়েন্টে, এবার মাইনাস এক্স মাইনাস ওয়াই মাইনাস জেড পয়েন্টে যদি এক্স্যাক্টলি আইডেন্টিক্যাল একটা অ্যাটম থাকে, তখন তাকে বলা হবে তার একটা ইনভার্সন সেন্টার আছে। যেমন ধরো, আচ্ছা এক্সাম্পল আমি এটা ভালো করে রিড আউট করে দিই। ইফ দ্য কোঅর্ডিনেট অফ অ্যান অ্যাটম in a molecule is xyz and there exists an identical atom at minus x minus y minus z, then we say that the molecule has center of symmetry and 0, 0, 0 point is the center of symmetry or the inversion center. যেমন বেঞ্জিনের দেখো এই পয়েন্টটা হচ্ছে এক্স ওয়াই জেড, তাহলে মাইনাস এক্স মাইনাস ওয়াই মাইনাস জেড এক্স্যাক্টলি আর একটা কার্বন আছে। হ্যাঁ, তাহলে এই যে সেন্টারটা, এইটা হচ্ছে ইনভার্সন সেন্টার, যার কোঅর্ডিনেট হচ্ছে 0, 0, 0। এরকম তুমি অনেক পাবে, যেমন ধরো তুমি SF6 মলিকুল কনসিডার করছো, এই যে এস এর যে পজিশনটা সেটা হচ্ছে বসে তোমার ইনভার্সন সেন্টার। কার্বন ডাইঅক্সাইড মলিকুল তুমি কনসিডার করছো, কার্বন যেটা সেটা বেশি করছো ইনভার্সন সেন্টার। মানে পরিষ্কার বুঝতে পারছি এক্স ওয়াই জেড যদি একটা অ্যাটম থাকে, তাহলে মাইনাস এক্স মাইনাস ওয়াই মাইনাস জেড তোমার আইডেন্টিক্যাল অ্যাটম থাকবে। আচ্ছা, দুবার ইনভার্সন করলে আইডেন্টিটি অপারেশন দেয়, সেখানে আই স্কোয়ার ইকাল টি সেটা আমি লিখেছি। দ্যার ইজ অনলি ওয়ান ইনভার্সন সেন্টার অফ দ্য মলিকুল। একটা মলিকুলে একটাই কেবলমাত্র ইনভার্সন সেন্টার থাকে। এ মলিকুল দ্যাট হ্যাজ ইনভার্সন সেন্টার ইজ কল্ড দ্য সেন্ট্রোসিমেট্রিক মলিকুল। একটা মলিকুল যার ইনভার্সন সেন্টার আছে তাকে সেন্ট্রোসিমেট্রিক মলিকুল বলে। চলে এসো, নেক্সট হচ্ছে প্রপার অ্যাক্সিস অফ সিমেট্রি, CN। তাহলে এ প্রপার অ্যাক্সিস অফ সিমেট্রি ইজ ডিফাইন্ড অ্যাজ দ্য ইমাজিনারি অ্যাক্সিস অ্যাবাউট হুইচ, ওইখানে কিছু একটা বাদ বলে, ইমাজিনারি অ্যাক্সিস অ্যাবাউট হুইচ দ্য মলিকুল ইজ রোটেটেড বাই অ্যান অ্যাঙ্গেল থিটা, যে থিটাটা হচ্ছে 360 ডিগ্রি বাই n, such that it gives an indistinguishable configuration। হ্যাঁ, এটা হচ্ছে একটু মতো হয়ে গেছে, 1 মিনিট দাঁড়াতো, এটা তোমার একটু দেখে একটুখানি মনে হবে, আমি খুঁজে পাচ্ছিলাম না যখন, 1 সেকেন্ড সেভ হচ্ছে। মানে ব্যাপারটা হচ্ছে এরকম যে একটা প্রপার অ্যাক্সিস অফ সিমেট্রি হচ্ছে একটা অ্যাক্সিস, একটা ইমাজিনারি অ্যাক্সিস, যার অ্যাবাউটে ধরো তুমি 360 মানে একটা থিটা ডিগ্রি রোটেট করলে, যে থিটাটা ধরে নাও তুমি 360 ডিগ্রি বাই n, যেখানে একটা পজিটিভ ইন্টিজার, হ্যাঁ, পরে তুমি কিন্তু ইনডিস্টিংগুইশেবল কনফিগারেশন ফিরে পাও, তখন তাকে বলা হবে হচ্ছে তোমার প্রপার অ্যাক্সিস অফ সিমেট্রি। আর যদি তোমাকে ধরো মানে যত ডিগ্রি অ্যাঙ্গেল তোমাকে ঘোরাতে হলো আর কি, সেটা যদি থিটা হয়, অ্যাক্সিসটা এখানে লিখে
হ্যাঁ, যেটা বলছিলাম যে তোমাকে যদি থিটা ডিগ্রি রোটেট করতে হয় তাহলে 360 ডিগ্রি বাই থিটা সেটা হচ্ছে এন বেরোচ্ছে, সেটাকে বলা হবে তত ফোল্ড অ্যাক্সিস আর কি, এন ফোল্ড অ্যাক্সিস। যেমন ধরো তুমি ওয়াটার মলিকুল কনসিডার করছো, 180 ডিগ্রি রোটেশন করলে আইডেন্টিক্যাল কনফিগারেশন ফিরে পাও, তার মানে এর সিটু অ্যাক্সিস আছে, 360 ডিগ্রি বাই 180 ডিগ্রি, মানে এনটা হচ্ছে 2 হয়ে গেল, একটা সিটু অ্যাক্সিস আছে। যেমন ধরো তুমি অ্যামোনিয়া মলিকুল কনসিডার করছো, 120 ডিগ্রি রোটেশন করলে আইডেন্টিক্যাল কনফিগারেশন বা ইনডিস্টিংগুইজেবল কনফিগারেশনে ফিরে যাচ্ছ, সেখানে এটা হয়ে যাচ্ছে তোমার সি3 অ্যাক্সিস একটা, 360 ডিগ্রি বাই 120 ডিগ্রি কি হলো তোমার একটা সি3 অ্যাক্সিস আছে। এবার দেখো এনি সিএন অ্যাক্সিস ইজ অ্যাসোসিয়েটেড উইথ এন নাম্বার অফ ডিস্টিংক্ট সিমেট্রি অপারেশন। যেমন ধরো যা সিথি আছে, মানে 120 ডিগ্রি রোটেট করছো, একবার দুবার তিনবার হতে পারে, অর্থাৎ সিথি 1 সিথি 2 সিথি 3 থাকবে। যেমন ধরো বেঞ্জিনের ক্ষেত্রে সি6 আছে, তার মানে তোমার ওখানে 60 ডিগ্রি, 120 ডিগ্রি, 180 ডিগ্রি, 240 ডিগ্রি, 300 ডিগ্রি, 360 ডিগ্রি রোটেট করতে পারো। বা তার ক্ষেত্রে হচ্ছে সি1 সি2 সি3 সি4 সি5 সি6 আছে। হ্যাঁ, তাহলে এটা মাথায় রাখবে যে এনি সিএন অ্যাক্সিস ইজ অ্যাসোসিয়েটেড উইথ এন নাম্বার অফ ডিস্টিংক্ট সিমেট্রি অপারেশন। ঠিক আছে। আচ্ছা, হায়ার ফোল্ড বা ম্যাক্সিমাম এন প্রপার অ্যাক্সিস অফ সিমেট্রি ইজ দ্য প্রিন্সিপাল অ্যাক্সিস অফ সিমেট্রি। এমন হতে পারে কোনো একটা মলিকুলের ক্ষেত্রে একাধিক প্রপার অ্যাক্সিস অফ সিমেট্রি আছে, তার মধ্যে প্রিন্সিপাল অ্যাক্সিস কোনটা, যেটা হাইয়েস্ট ফোল্ড অর্থাৎ যার এনটা ম্যাক্সিমাম, সেটাই হচ্ছে তোমার প্রিন্সিপাল অ্যাক্সিস অফ সিমেট্রি। ইফ দেয়ার আর টু টাইপস অফ হাইয়েস্ট ফোল্ড সিমেট্রি অ্যাক্সিস, যদি এমন হয় যে দুটো ডিফারেন্ট টাইপ অফ হাইয়েস্ট ফোল্ড সিমেট্রি অ্যাক্সিস আছে, দেন দ্য সিমেট্রি অ্যাক্সিস কন্টেনিং হাইয়েস্ট নাম্বার অফ অ্যাটমস উইল বি দ্য প্রিন্সিপাল অ্যাক্সিস। যেমন ধরো কার্বন ডাইঅক্সাইড মলিকুল যখন তুমি কনসিডার করছো, একটা সি2 আছে, একটা সি ইনফিনিটি আছে, তাহলে এই যে তোমার যে অ্যাক্সিসটা হচ্ছে মলিকুলার, মানে মলিকুলটাকে মানে কন্টেন্ট করছে আর কি, সেটা হচ্ছে তোমার প্রিন্সিপাল অ্যাক্সিস, কারণ এটা সি2, এটা সি ইনফিনিটি, এটা হাইয়েস্ট ফোল্ড বলে। বেঞ্জিনের ক্ষেত্রে দেখো সি2 আছে, আবার সিগমা সি6 আছে, সি6টা হবে তোমার প্রিন্সিপাল অ্যাক্সিস। এবারে ধরো এ যখন কনসিডার করছো, বিএফ3 যখন তুমি কনসিডার করছো, বিএফ3 ক্ষেত্রে হচ্ছে তুমি এই যে একটা ভার্টিক্যাল অ্যাক্সিস কনসিডার করতে পারো, যেটা হচ্ছে মলিকুলার প্লেনটার সঙ্গে পারপেন্ডিকুলারলি যাচ্ছে, সেটা সি3। আবার কিছু অ্যাক্সিস তুমি কনসিডার করছো পারতে, যেটা বোরন এবং ফ্লোরিনকে কন্টেন্ট করে, যেটা সি2। তা দেখো এখানে সি3টা হয়ে যাবে তোমার প্রিন্সিপাল অ্যাক্সিস। ঠিক আছে, এটা মাথায় রাখবে। তার মানে যেটা কথা হচ্ছে যে তোমার এমনি প্রিন্সিপাল প্রপার অ্যাক্সিস তুমি জানো, প্রপার অ্যাক্সিসের মধ্যে একটা হাইয়েস্ট ফোল্ড, সেটাই হচ্ছে তোমার প্রিন্সিপাল অ্যাক্সিস। আর যদি দুটো হাইয়েস্ট ফোল্ড সিমেট্রি অ্যাক্সিস তোমার দুটো থেকে যায়, তাহলে যে অ্যাক্সিসটা ম্যাক্সিমাম নাম্বার অফ অ্যাটম কন্টেন্ট করবে, সেটাই হচ্ছে তোমার প্রিন্সিপাল অ্যাক্সিস। আচ্ছা, লাস্ট হচ্ছে তোমার ইমপ্রপার অর অল্টারনেটিভ অ্যাক্সিস অফ সিমেট্রি। আচ্ছা, ইমপ্রপার বা অল্টারনেটিভ অ্যাক্সিস অফ সিমেট্রি হচ্ছে তোমাকে একটা সিঙ্গেল অপারেশন নয়, তোমার রোটেশন ফলোড বাই রিফ্লেকশন করতে হবে। প্রথমে রোটেশন করতে হবে, তারপরে সেই রোটেশন যে অ্যাক্সিসের অ্যাবাউটে করলে তার পারপেন্ডিকুলার প্লেনে তোমাকে রিফ্লেকশন করতে হবে। The when a molecule is rotated about an imaginary axis by an angle 360 degree by n, followed by a reflection about a plane perpendicular to the previous axis, and I get an indistinguishable configuration, then we say that the molecule has an alternative axis of symmetry, and this axis is represented by Sn. যেমন ধরো এই বিএফসির ক্ষেত্রে খেয়াল করে দেখো, তাহলে এর ক্ষেত্রে তুমি এই যে সকল ভার্টিক্যাল অ্যাক্সিস, যেটা সি3, সেটা হচ্ছে প্রিন্সিপাল অ্যাক্সিস। তা প্রিন্সিপাল অ্যাক্সিসটা তোমার মানে 120 ডিগ্রি রোটেট করালাম, F1টা F2তে গেল, F2টা F3তে গেল, F3টা F1এ চলে গেল, এটা হয়ে গেল। তারপরে তুমি কি করছো, এই যে অ্যাক্সিসের অ্যাবাউট রোটেট করাচ্ছ, তার পারপেন্ডিকুলার প্লেন বরাবর তুমি রিফ্লেকশন করছো। পারপেন্ডিকুলার প্লেন মানে হচ্ছে বেসিক্যালি মলিকুলার প্লেনটা, রিফ্লেকশন নিলে কি এটা যা ছিল এই যে সেটাই হয়ে গেল। তাহলে এই যে তুমি এই যে সি3টা প্রথমে কাজ করালে, তারপর সিগমা এইচ কাজ করালে, এই দুটোকে কম্বাইনলি বলা হচ্ছে তোমার এস3। কারণ দেখো এইখান থেকে সরাসরি এস3 কাজ করালে তুমি এই জায়গাটা এসে পৌঁছাবে। তার মানে বোঝা যাচ্ছে সিগমা এইচ ইন্টু সি3, সেইটা হয়ে যাচ্ছে তোমার এস3। দেখো যে অপারেশনটা আগে কাজ করাবে সেটা ডান দিকে রাখবে, তাহলে প্রথমে সি3 কাজ করানো হয়েছে, তারপর সিগমা এইচ কাজ করানো হয়েছে, সেটা তোমার এস3 দিচ্ছে। তাহলে এই পার্টিকুলার কেসে দেখো এস3 অ্যাক্সিস এবং সি3 অ্যাক্সিস আর দ্য সেম। কারণ এক্ষেত্রে দেখো এই সি3 অ্যাক্সিস করে যেটা তুমি পেলে, ঠিক এই বাট তার সঙ্গে এক্সট্রা সিগমা এইচ দেওয়ার জন্য আলাদা কিছু চেঞ্জ হচ্ছে না। এই পার্টিকুলার ক্ষেত্রে এসসি এবং সিথি হচ্ছে তারা সমান। আর এবারে কথাটা হচ্ছে সবসময় কি এসসি এবং সিথি সমান হয় না, সবসময় কিন্তু সমান নয়। যেমন ধরো অ্যাজ ফর এক্সাম্পল তুমি স্ট্যাগার্ড কনফরমেশন অফ ইথেন কনসিডার করছো। স্ট্যাগার্ড কনফরমেশন তুমি জানো, এই ছবিতে আঁকা হয়েছে দেখো,
এবারে প্রথমে আমি রোটেশন অ্যাবাউট দ্য সিসি অ্যাক্সিস বাই অ্যান অ্যাঙ্গেল 60 ডিগ্রি একটা C6 কাজ করাচ্ছি। এই যে এই সামনের কার্বন আছে আর পিছনে কার্বন আছে, এই বরাবর তুমি কি করছো না একটা রোটেশন করছো, ঠিক আছে? তাহলে রোটেশন অ্যাবাউট সিসি বন্ড বাই অ্যান অ্যাঙ্গেল 60 ডিগ্রি। সিসি মানে একদম মানে তুমি মানে একটা কার্বনকে সামনে দেখতে পাচ্ছ, একটা কার্বন পিছনে আছে, সেই বরাবর তুমি কি করছো না 60 ডিগ্রি রোটেট করে দিলে কি হবে না, দেখো পরিষ্কারটা হচ্ছে উপরের গুলো যেগুলো 60 ডিগ্রি রোটেট করালে H1টা দেখো উপর নিচটা ভালো করে খেয়াল করে দেখো, এই উপরের H1টা হচ্ছে এই H5 এর লাইনে গেল, H2টা H6 এর লাইনে গেল, H3টা H4 এর লাইনে গেল, আর ভেতরের যে কার্বনটা কি হচ্ছে H5টা H2 এর লাইনে আসবে, H6টা H3 এর লাইনে আসবে, আর H4টা H1 এর লাইনে আসবে করে এই ছবিটা তুমি দেখতে পেলে, ঠিক আছে? মানে উপর নিচেটা ভালো করে খেয়াল করবে। আর এবারে যে অ্যাক্সিসের অ্যাবাউটে তুমি রোটেশনটাকে করলে তার পারপেন্ডিকুলার প্লেন বরাবর তুমি রিফ্লেকশন নাও, সিগমা ইসটা করলে কি দাঁড়াচ্ছে, দেখো এই যে সামনেগুলো পিছনে, পিছনেগুলো সামনে চলে আসবে, সামনে চলে এলো H4 H5 H6, আর পিছনে চলে গেল H1 H2 H3, এটা। আচ্ছা প্রথম কথা দেখো এই যে পার্টিকুলার মলিকুল আমি C6টা কাজ করিয়েছি, হ্যাঁ, মানে একটা মানে তোমার 60 ডিগ্রি রোটেশনটা আমি এই পার্টিকুলার মলিকুলের ক্ষেত্রে করিয়েছি, হ্যাঁ, তারা কিন্তু ইনডিস্টিংগুইশেবল কনফিগারেশন তোমাকে দেয়নি এইটা, কিন্তু যখন আমি এই C6 এর পরে সিগমা এইচ এটাকে তোমার কাজ করালাম, তখন কি হলো দেখো, তুমি এইখান থেকে ঠিক এইটায় তুমি চলে এলে, দেখো এই যে ছবিটা, এই ছবিটা কিন্তু আগের মতো নয়, তারপরে এখানে C6 আর S6 কিন্তু সমান নয়, তাহলে দিস মলিকুল হ্যাজ S6 বা দ্যার ইজ নো C6 or সিগমা এইচ। তুমি যখন শুধু সিগমা এইচ বা শুধু C6 বলছো, তাহলে তো কিন্তু ইনডিস্টিংগুইশেবল কনফিগারেশন দিচ্ছে না, কিন্তু দুটো যখন একসাথে কাজ করালে তখন দেখলে তোমার S6 দিচ্ছে। তাহলে এরকম কিন্তু কিছু রেয়ার এক্সাম্পল পাবে, কিছু স্পেসিফিক এক্সাম্পল পাবে, যেখানে তোমার ওই মানে এসএন অ্যাক্সিসটা বা অল্টারনেটিভ অ্যাক্সিস অফ সিমেট্রিটা খুব ইম্পর্টেন্ট। মানে যেখানে দেখো অল্টারনেটিভ অ্যাক্সিস অফ সিমেট্রিটাকে তুমি জাস্ট অন্য কোনো প্লেন অফ সিমেট্রি বা ইনভার্সন সেন্টার বা অ্যাক্সিস অফ সিমেট্রি দিয়ে রিপ্লেস করতে পারছো, সেখানে তত ইন্টারেস্টিং না ব্যাপারটা। কিন্তু যখন তুমি দেখবে যে হয়তো কোনো একটা পার্টিকুলার মলিকুলের C6 নাই, সিগমা এইচ নাই, কিন্তু সে মলিকুলটার ক্ষেত্রে অ্যাজ এ হোল কিন্তু একটা S6 আছে, ঠিক আছে? তাহলে দিস ইজ এ পার্টিকুলার এক্সাম্পল যেখানে কিন্তু তোমার S6 আছে। স্ট্যাগার্ড কনফার্মেশন অফ ইথেন, এটাকে মাথায় রাখবে। আর এবারে এইটা বোঝা অনেক সময় অসুবিধা হয় যে যখন তুমি কোনো একটা অল্টারনেটিভ অ্যাক্সিস অফ সিমেট্রি পেলে ওটা আদৌ নতুন কোনো সিমেট্রি অপারেশন কিনা সেটা বুঝতে অনেক সময় অসুবিধা হয়। তার জন্য কিছু রুল জাস্ট বলে দিচ্ছি, যেখানে ইভেন অর্ডার এসএন অ্যাক্সিস ইজ অ্যাসোসিয়েটেড উইথ এন নাম্বার অফ ডিস্টিংক্ট সিমেট্রি অপারেশন, সিএন এর মতো সেটা বলা হয়েছে। অ্যান্ড অড অর্ডার এসএন অ্যাক্সিস ইজ অ্যাসোসিয়েটেড উইথ টু এন নাম্বার অফ ডিস্টিংক্ট সিমেট্রি অপারেশন। তাহলে দেখো ইভেন S4 S6 ইত্যাদি হয়, তাহলে একটা এসএন থাকা মানে হচ্ছে এনটা ওরকম সিমেট্রি অপারেশন থাকবে, কিন্তু যদি অড হয়ে যায় S3 S5 বা S7 ইত্যাদিতে হয়, তার ক্ষেত্রে 2 এর নাম্বার অফ ডিস্টিংক্ট সিমেট্রি অপারেশন থাকবে। পরে যখন সিমেট্রিক গ্রুপ নিয়ে আমি কথাবার্তা বলবো, সেই গ্রুপের অর্ডার কি হবে এটা তোমাকে হেল্প করবে। আর সিএন অ্যাক্সিস অফ অড অর্ডার ইজ অলসো দ্য এসএন অ্যাক্সিস অফ দ্য সেম অর্ডার। মানে ধরো C3 C5 C7 ইত্যাদি S3 S5 S7 এইসব হবে। আর Cn/2 axis is also the Sn axis when n is even। n যদি ইভেন হয়, ধরো তুমি এরকম বললে যে C6 থাকলে তোমার একটা S3 থাকবে, মানে সরি S6 থাকলে সেখানে তোমার C3 থাকবে, হ্যাঁ, বা S8 থাকলে তার ক্ষেত্রে C4 থাকবে, এইটা। তো Cn/2 axis is also the Sn axis when n is even। তো এইগুলো একটুখানি মাথায় রাখবে। তাহলে এসএনটা এমনিতে দেখবে খুব কম মলিকুলের ক্ষেত্রে এসএন নিয়ে আলাদা করে মাথা ঘামাতে হয়, কিন্তু গ্রুপ থিওরিতে এসএন কিন্তু একটা ইম্পর্টেন্ট রোল প্লে করবে। সেই জন্য সিএন বা সিগমা এইচ বা আই এর সঙ্গে যে এসএনটা অ্যাকচুয়ালি আলাদা, সেইটা একটুখানি তোমার প্রপারলি বই থেকে একটু প্রপারলি দেখে নেবে আর, ঠিক আছে? এটা মাথায় রাখবে। আচ্ছা আচ্ছা, নেক্সট যে জিনিসটা বলবো সেটা হচ্ছে প্রোডাক্ট অফ টু সিমেট্রি অপারেশন। দেখো যেটা আমরা ওই ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল নিয়ে কথাবার্তা বলার সময় আমি বলেছি, ওক্ষেত্রে যে দুটো সিমেট্রি অপারেশন সাকসেসিভলি ইউজ করলেই তোমার বেসিক্যালি প্রোডাক্টটা হয়ে যায়। তাহলে প্রথমে বি কাজ আমি আচ্ছা R1 R2 দিয়ে বলেছি। let the molecule has two distinct symmetry operation R1 and R2. The product of R1 R2 is defined as the resultant symmetry operation that can be obtained by operating R2 first followed by R1.
তাহলে তুমি প্রথমে হচ্ছে মানে এইভাবে যেভাবে লিখছো, প্রথমে R2টাকে কাজ করাতে হবে, তারপরে R1কে কাজ করাতে হবে। মানে যে ডান দিকে থাকবে তাকে আগে কাজ করাতে হবে, যে বাঁ দিকে আসবে তাকে পরে কাজ করাতে হবে। এরকম প্রচুর ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলের রেসপেক্টে তুমি দেখেছিলে। তাহলে একটা ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল 3টে পয়েন্ট 1 2 3 তুমি তাকে সিটি1 সিগমা ভি কাজ করাচ্ছ। প্রথমে সিগমা ভি যখন কাজ করাচ্ছ, এটা হচ্ছে ভার্টিক্যাল প্লেনটা করলে 1টা 1-এ থাকবে, 3টে 2-এ, 2টা 1-এ চলে যাবে। আর সিটি1 মানে হচ্ছে এই পয়েন্টের রেসপেক্টে ক্লকওয়াইজ 120 ডিগ্রি রোটেশন। ক্লকওয়াইজ 120 ডিগ্রি রোটেশন করলে এটা তোমার 2টা 1 হয়ে গেল, 1টা 3 হয়ে গেল, 3টা 2 হয়ে গেল। এটা হয়ে গেল। এবং দেখো সিগমা ভি ডাবল প্রাইমটা এটার উপরে কাজ করলে এক্স্যাক্টলি এটা দেয়। তার মানে পরিষ্কার বোঝা গেল সিগমা ভি ডাবল প্রাইমটা হচ্ছে সিটি1 ইনটু সিগমা। ঠিক আছে? আচ্ছা, ঠিক একই রকম ভাবে তুমি দেখাতে পারো, কেউ যদি প্রথমে সিটি1 পরে সিগমা ভি কাজ করে, তাহলে কিন্তু একই জায়গায় পৌঁছাবে না। তাহলে সিটি1 প্রথমে কাজ করে, সিগমা ভি পরে কাজ করে, দেবে সিগমা ভি প্রাইম বেরোবে। মানে পরিষ্কার দেখতে পাচ্ছ সিগমা ভি ডাবল প্রাইম নট ইকুয়াল সিগমা ভি প্রাইম, অর্থাৎ সিটি1 সিগমা ভি নট ইকুয়াল টু সিগমা ভি সিটি1। তার মানে এই যে যখন তুমি কাজটাকে করাচ্ছ, অপারেশনগুলো তো কমিউট করবে, এর কোনো বাধ্যবাধকতা নেই। সেই জন্য অর্ডারটা খুব ইম্পর্টেন্ট, যে কোনটা আগে কাজ করাচ্ছ, কোনটা পরে কাজ করাচ্ছ। যেটাকে আগে কাজ করাবে সেটা ডান দিকে লিখবে, যেটা পরে কাজ করাবে সেটা তোমার বাঁ দিকে লিখবে। এটা কোয়ান্টাম মেকানিক্যাল অপারেটরের মতোই আর কি। এ বি অপারেটর যদি কাজ করে, প্রথমে বি কাজ করতে হবে, পরে এ কাজ করতে হবে। আর বি অপারেটর যদি কাজ করে, প্রথমে এ কাজ করতে হবে, পরে তোমাকে বি কাজ করতে হবে। প্রোডাক্ট অফ টু সিমেট্রি অপারেশন ইজ এগেন এ সিমেট্রি অপারেশন। সিমেট্রি অপারেশন ডু নট কমিউট ইন জেনারেল, সেই জন্য R1 R2 আর R2 R1 সমান নয়। যারা সাম পেয়ার অফ সিমেট্রি অপারেশন সুইচ কমিট উইথ ইচ আদার, কিছু তো পেয়ার আছে যারা কিন্তু একে অপরের সাথে কমিট করেও আর কি। টু রোটেশন অ্যাবাউট দ্য সেম অ্যাক্সিস, ধরো সিটি1 সিটি2 আর সিটি2 সিটি1 একই। মানে সিটি2 মানে যে 240 ডিগ্রি রোটেশন, সিটি1 মানে 120 ডিগ্রি, মানে টোটাল 360 ডিগ্রি রোটেশন হলো। আর উল্টো দিকে প্রথমে 120 ডিগ্রি, পরে 240 ডিগ্রি রোটেশন করলো, আলটিমেটলি একই জায়গায় পৌঁছাবে। মানে ইউজুয়ালি সিমেট্রি অপারেশন গুলো কমিট করে না, কিন্তু কখনো কখনো সেটা কমিট করেও যেতে পারে। আচ্ছা, রিফ্লেকশন থ্রু প্লেনস পারপেন্ডিকুলার টু ইচ আদার। হ্যাঁ, ধরো তুমি কনসিডার করছো, ধরো এই যেমন ওয়াটার মলিকুলের ক্ষেত্রে ভার্টিক্যাল প্লেনটা হচ্ছে ওয়াই জেড প্লেন, আর মলিকুলার প্লেনটা হচ্ছে এক্স জেড প্লেন। এই দুটো প্লেন কি হচ্ছে তোমার বেসিক্যালি এই যে রিফ্লেকশন থ্রু প্লেন পারপেন্ডিকুলার টু ইচ আদার, সিগমা এক্স জেড সিগমা ওয়াই জেড পারপেন্ডিকুলার। এবার তুমি কিন্তু সিগমা এক্স জেড আগে কাজ করে সিগমা ওয়াই জেড পরে কাজ করো, আর সিগমা ওয়াই জেড পরে কাজ করে সিগমা এক্স জেড যদি আগে কাজ করো, দুটো কিন্তু একই জায়গায় তোমায় পৌঁছে দেয়। অর্থাৎ এখানে এরা কমিট করছে। সিমেট্রি অপারেশন গুলো ইন জেনারেল কমিট করে না, কিন্তু কমিট কিছু কিছু ক্ষেত্রে সার্টেনলি করে। যেমন আমি রোটেশনের ক্ষেত্রে বললাম, নর্মাল রিফ্লেকশনের ক্ষেত্রে বললাম, এটা মাথায় রাখবেন। এবং এরা থাকলে ওই যে অ্যাবিলিয়ান গ্রুপ হবে কি হবে না, সেটা কিন্তু নির্ভর করবে যে কমিউটেশন প্রপার্টিটা হোল্ড করছে কি করছে না। তা ইনভার্সন অ্যান্ড এনি রিফ্লেকশন ও রোটেশন, দেখো তুমি যদি ইনভার্সনের সাথে যে কোনো একটা রিফ্লেকশন বা যে কোনো একটা রোটেশন নাও, তারা কিন্তু সবসময় কমিট করে। মানে ইনভার্সনের সঙ্গে সঙ্গে, হ্যাঁ, এই যে যেমন এই কার্বন ডাইঅক্সাইড মলিকুল সি ইনফিনিটি প্রথমে কাজ করে, তারপর আই কাজ করালে, বা প্রথমে আই কাজ করালে পরে সি ইনফিনিটি কাজ করলে, একই জায়গায় গিয়ে তুমি পৌঁছালে। তার মানে বেসিক্যালি তোমার এই এই যে মানে যেটা যে কোনো অ্যাক্সিস অফ সিমেট্রি গুলো, সেটা কিন্তু ইনভার্সন অপারেশনের সাথে কিন্তু কমিট করে। ঠিক একই রকম ভাবে যে কোনো প্লেন সেটা কিন্তু ইনভার্সনের সাথে কমিট করে। মানে আইগের সাথে কিন্তু সবাই কমিট করে। আচ্ছা, টু সি2 রোটেশন অ্যাবাউট পারপেন্ডিকুলার অ্যাক্সিস, তারা হচ্ছে তোমার একে অপরের সাথে কমিউট করবে আর কি। যেমন ধরো বেঞ্জিনের ক্ষেত্রে এক্সাম্পল, যখন তুমি যে এগুলোকে কনসিডার করছো, মানে মানে আমি বলছি যে দুটো সিটু অ্যাক্সিস হচ্ছে, একটা হচ্ছে অপোজিট যে পয়েন্টগুলো দিয়ে যাচ্ছে, আর একটা অ্যাক্সিস হচ্ছে যেটা হচ্ছে অপোজিট সাইডগুলোকে বাইসেক্ট করছে। এই যে দুটো আলাদা সিটু অ্যাক্সিস তুমি কনসিডার করছো আর কি, সেখানে তুমি জাস্ট অপারেশনগুলো যদি তুমি করো, তাহলে তুমি দেখতে পাবে তারাও কিন্তু তোমার কমিউট করছে। ঠিক আছে? আচ্ছা, রোটেশন আর রিফ্লেকশন অ্যাবাউট এ প্লেন পারপেন্ডিকুলার টু রোটেশন অ্যাক্সিস। হ্যাঁ, মানে সিগমা এইচ এর সঙ্গে যে কোনো তোমার সিএন বা সিগমা, এরা হচ্ছে কিন্তু তোমার কমিউট করে। রোটেশন আর রিফ্লেকশন অ্যাবাউট এ প্লেন পারপেন্ডিকুলার টু রোটেশন অ্যাক্সিস, মানে সিগমা এইচ যেটা, সেটা হচ্ছে পারপেন্ডিকুলার টু রোটেশন অ্যাক্সিস, তার সঙ্গে হচ্ছে সিএন, তারা কিন্তু কমিউট করছে। তাহলে এই যে কমিউট করা না করাটা না, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট আর কি। এটা আমি এইখানে বলছি, পরে তুমি দেখবে। আসলে আমি একটু বলেও দিতে পারি, আমরা যখন ক্লাস ডিফাইন করেছিলাম আগের দিনে, ক্লাস ডিফাইন করার সময় বলেছিলাম যে কোন একটা এলিমেন্ট যদি তুমি পাও, যে এলিমেন্টটা হচ্ছে ওই গ্রুপের বাকি সমস্ত এলিমেন্টের সাথে কমিউট করে, তখন সে কিন্তু একটা নিজস্ব একটা সিঙ্গেল ক্লাসে কিন্তু বিলং করবে। আইডেন্টিটি এলিমেন্ট কিন্তু সবার সাথে কমিউট করে বলে আইডেন্টিটি এলিমেন্ট কিন্তু ডিফারেন্ট ক্লাসে বিলং করে। ঠিক আছে?
সিমিলারলি তুমি দেখবে সিগমা এইচ একটা ডিফারেন্ট ক্লাসে বিলং করবে, আই দেখবে সে ডিফারেন্ট ক্লাসে বিলং করবে, কারণ আই সিগমা এইচ সেগুলো যে কোনো এলিমেন্টের সাথে কিন্তু যে কোনো অপারেশনের সাথে কিন্তু কমিউট করে। সেখানে এই যে কমিউট করা না করাটা কিন্তু ইম্পর্টেন্ট, সেই জন্য এটাকে আমি স্পেশালি এই মানে তোমাকে কতগুলো এক্সাম্পল হিসেবে বলেছি আর কি। দেয়ার আর সাম পেয়ার অফ সিমেট্রি অপারেশন উইচ কমিট উইথ ইচ আদার। সেখানে হচ্ছে তোমার দুটো দুটো রোটেশন, তারপর দুটো রিফ্লেকশন প্লেনগুলো যদি পারপেন্ডিকুলার হয়, তারপর হচ্ছে প্রথমে রিফ্লেকশন বা রোটেশন নেব, তারপরে ইনভার্সন নেব। এইটা ইনভার্সন অ্যান্ড এনি রিফ্লেকশন আর রোটেশন টু C2 rotation about perpendicular axis আর রোটেশন রিফ্লেকশন অ্যাবাউট এ প্লেন পারপেন্ডিকুলার টু দ্য রোটেশন অ্যাক্সিস, হ্যাঁ, তারা কিন্তু সবসময় কমিট করে। তো দেখো, তাহলে এই যে কথাগুলো বললাম এইগুলোর অনেকটাই তুমি জানো। এবার আমি কমপ্লিটনেসের জন্য ব্যাপারটাকে বলে দিলাম যে আমার যে সমস্ত সিমেট্রি, প্রথমে সিমেট্রি অপারেশন এবং সিমেট্রি এলিমেন্টের তফাৎ করলাম, তারপরে হচ্ছে আমি ওই যে বিভিন্ন সিমেট্রি এলিমেন্টসগুলো হয়, 5 রকমের সিমেট্রি এলিমেন্টস: আইডেন্টিটি এলিমেন্টস, প্লেন অফ সিমেট্রি, ইনভার্সন অফ সিমেট্রি, তারপরে তোমার প্রপার অ্যাক্সিস অফ রোটেশন আর ইমপ্রপার অ্যাক্সিস অফ রোটেশন, এবং তার সঙ্গে সঙ্গে কিছু এসেনশিয়াল জিনিসপত্র যেগুলো জানার দরকার সেগুলো আমরা এখানে মেনশন করি। দেখো, এখন পর্যন্ত যা হয়েছে কারো কিছু অসুবিধা আছে কিনা? আমি ঝড়ের গতিতে বলে গেলাম, হ্যাঁ, এগুলো তো বোঝার খুব বেশি কিছু না, এগুলো তোমরা সব জানো আর কি, হ্যাঁ, বলে গেলাম। ঠিক আছে, কি কোনো অসুবিধা আছে? ঠিক আছে, আচ্ছা। আর একটা জিনিস বলবো, এখান থেকে দেখবে নেট বা ইত্যাদি পরীক্ষাতে প্রত্যেক বছরই একটা ওই ছোট এমসিকিউ যেগুলো মানে এতে গ্রুপ বিতে আর কি, যেখানে 2 নম্বরের এমসিকিউ যেগুলো আর কি গ্রুপ বিতে, সেখানে একটা করে কোশ্চেন প্রত্যেক বছর দিয়ে দেয়। সেটা হচ্ছে একটা মলিকুল বলে দিলে তার পয়েন্ট গ্রুপটাকে বলতে পারে। আচ্ছা, পয়েন্ট গ্রুপ জিনিসটা কি প্রথমে একটু বুঝে নেওয়া যায়। বলছে পয়েন্ট গ্রুপ ইজ এ কালেকশন অফ ডিস্টিংক্ট সিমেট্রি অপারেশনস প্রেজেন্ট ইন এ মলিকুল দ্যাট ওবেজ দ্য ম্যাথমেটিক্যাল রুলস ফর এ ফরমেশন অফ এ গ্রুপ। তাহলে দেখো, আমি এমনি গ্রুপ জানি, তাহলে পয়েন্ট গ্রুপটা হচ্ছে এই সিমেট্রি অপারেশন দিয়ে যে গ্রুপটা তৈরি হচ্ছে সেটা হচ্ছে পয়েন্ট গ্রুপ। The point group is a collection of distinct symmetry operations present in a molecule that obeys the mathematical rules for a formation of a group. ঠিক আছে, তাহলে জাস্ট বেসিক্যালি কিছুই নাই, সিমেট্রি অপারেশন গুলো দিয়ে যে গ্রুপটা তৈরি হচ্ছে সেটাই বেসিক্যালি হচ্ছে পয়েন্ট গ্রুপ। আচ্ছা, এবারে এর নাম পয়েন্ট গ্রুপ কেন? কারণ তুমি খেয়াল করে দেখবে যে যখন সিমেট্রি অপারেশন গুলোকে আমি কাজ করিয়েছি তখন ওই মলিকুলের একটা পয়েন্ট থাকছে, মানে মলিকুলটা সেখানে কোনো অ্যাটম থাকতে হবে তার কোনো বাধ্যবাধকতা নেই, কিন্তু একটা পয়েন্ট থাকবে যে পয়েন্টটার কিন্তু কিচ্ছু চেঞ্জ হয় না, একটা ইনভেরিয়েন্ট থাকে, সেই জন্য একে বলা হচ্ছে তোমার পয়েন্ট গ্রুপ। ডিউরিং দ্য অ্যাপ্লিকেশন অফ সিমেট্রি অপারেশনস এ পার্টিকুলার পয়েন্ট রিমেন ইনভেরিয়েন্ট। দিস পয়েন্ট ইজ দ্য সেন্টার অফ মাস অফ দ্য মলিকুল। অল দ্য সিমেট্রি অপারেশন সাচ এজ অ্যাক্সিস, প্লেন অর পয়েন্ট মাস্ট কন্টেন দিস পয়েন্ট আর কি, যে পয়েন্টটা তোমার পাল্টাচ্ছে, সেই জন্য এর নাম হচ্ছে তোমার পয়েন্ট গ্রুপ। যেমন ধরো BF3 মলিকুলের ক্ষেত্রে এই বোরন যে কোনো সিমেট্রি অপারেশন কাজ করে এই বোরন দিয়ে পাস করতে হবে। বেনজিন মলিকুলের ক্ষেত্রে একদম এই হেক্সাগন একদম মাঝখানটা, বা তুমি তখন CCl4 মলিকুল করছো এই কার্বনটা, হ্যাঁ, এরা কিন্তু তোমার সব মানে সবাই হচ্ছে তোমার মানে মানে একটা মানে পয়েন্ট আর কি, মানে আমি বলছি যে মানে এই পয়েন্টটা আনঅল্টার্ড থাকবে, তার কোনো ডিসপ্লেসমেন্ট বা কিছু হবে না, সেই জন্য এর নাম হচ্ছে পয়েন্ট। আচ্ছা, দেখো আমি জাস্ট যখন পয়েন্ট গ্রুপের একটা এক্সাম্পল বলি, ধরো ওয়াটার মলিকুলকে তুমি এক্সাম্পল হিসেবে নিচ্ছ। আচ্ছা, ওয়াটার মলিকুলের ক্ষেত্রে 4টে ডিস্টিংক্ট সিমেট্রি অপারেশনস আছে। একটা আইডেন্টিটি এলিমেন্ট, ঠিক আছে। একটা হচ্ছে যে এই যে ভার্টিক্যাল অ্যাক্সিসটা আছে তার অ্যাবাউটে রোটেশন, C2Z মানে জেড অ্যাক্সিসের অ্যাবাউটে রোটেশন। আচ্ছা, নেক্সট হচ্ছে তোমার এক্সের প্লেন, মানে তোমার ধরো যেটা ভাববে আর কি, তুমি যদি এইভাবে লিখছো মানে এক্সের মানে হচ্ছে তুমি মলিকুলার প্লেনটাকে যদি কনসিডার করো, তাহলে সেটা হচ্ছে সিগমা এক্স এর, আর ভার্টিক্যাল প্লেনটা কনসিডার করে সিগমা ওয়াই। তার মানে C2 সিগমা এক্স সিগমা ওয়াই, যে 4টে ডিস্টিংক্ট সিমেট্রি অপারেশনস আছে। এই যেখানে বলে দিচ্ছি লেট এক্স ইজ দ্য মলিকুলার প্লেন, সেখানে 4টে ডিস্টিংক্ট সিমেট্রি অপারেশন আছে।
আর এই 4টে ডিস্ট্রিক্ট সিমেট্রি অপারেশন দিয়ে তুমি না একটা এই গ্রুপ মাল্টিপ্লিকেশন টেবিল তৈরি করতে পারো। দেখো গ্রুপ মাল্টিপ্লিকেশন টেবিল তৈরি করতে পারলেই কিন্তু তুমি বুঝে যেতে পারবে যে তারা গ্রুপ তৈরি করবে কিনা, অর্থাৎ 4টে একজিমসে ওবে করছে কিনা। দেখো এর মতো করে আমি একদম মানে প্রপারলি তোমার একটা গ্রুপ মাল্টিপ্লিকেশন টেবিল তৈরি করে ফেললাম। রিঅ্যারেঞ্জমেন্ট থিওরেমটাকে কাজে লাগিয়েছি কিছু রেসপেক্টে, আর কিছু রেসপেক্টে সত্যি সত্যি অপারেশনগুলো করে দেখিয়েছি আর কি। দেখো ই এর সঙ্গে ই বা ই এর সঙ্গে সি2 জেড বা ই এর সঙ্গে সিগমা এক্স জেড বা ই এর সঙ্গে সিগমা ওয়াই জেড করলে সবগুলো কিছুই পাল্টাবে না। আবার ঠিক একই রকম ই এর সঙ্গে ই, সি2 জেড এর সঙ্গে ই, সিগমা এক্স জেড এর সঙ্গে ই, সিগমা ওয়াই জেড এর সঙ্গে ই গুণ করে সেটাও কিছু পাল্টাবে না। তাহলে এই রো এই কলামটা অটোমেটিক্যালি লেখা হয়ে গেল। এবারে এই পয়েন্টটা যে সি2 জেড সি2 জেড দুবার কাজ করলে কি হয়? ই হয়। সিমিলার সিগমা জেড সিগমাকে দুবার কাজ করলে ই হয়। সিগমা ওয়াই জেড দুবার কাজ করলে ই হয়। এবার তুমি সি2 জেড এর সঙ্গে সিগমা এক্স জেড কাজ করাও, সি2 জেড এর সঙ্গে সিগমা ওয়াই জেড কাজ করে এক্সপ্রেসিভলি বসাও, বসিয়ে তুমি এইটা পেয়ে যাবে এবং সেটা অটোমেটিক্যালি রিঅ্যারেঞ্জমেন্ট থিওরেম থেকে তুমি করে ফেলতে পারছো আর কি। তাহলে এই যেটা তৈরি হলো ই সি2 সিগমা এক্স জেড এবং সিগমা ওয়াই জেড, এটা একটা পয়েন্ট গ্রুপ। একে বলা হয় সি2ভি পয়েন্ট গ্রুপ। হ্যাঁ, এটা একটা পয়েন্ট গ্রুপ যেটা হচ্ছে এই দেখো এই যে বলা হয়েছে যে এই ফ্রম গ্রুপ মাল্টিপ্লিকেশন টেবিল ইট ইজ ক্লিয়ার দ্যাট ক্লোজার প্রপার্টি হোল্ড করছে, অ্যাসোসিয়েটেড প্রপার্টি হোল্ড করছে, আইডেন্টিটি এলিমেন্ট যেটা ই সেটা এক্সিস্ট করছে, ইনভার্স অফ ইচ এলিমেন্ট এক্সিস্ট করছে। ক্লিয়ারলি দ্য 4 ডিস্টিংক্ট সিমেট্রি অপারেশন অফ H2O ফর্মস এ গ্রুপ। তাহলে ই সি2 সিগমা ভি আর সিগমা ভি প্রাইম তারা একটা গ্রুপ তৈরি করছে এবং এর একটা নাম আছে একেবারে সি2ভি পয়েন্ট গ্রুপ। হ্যাঁ, এবং এই গ্রুপটা দেখো এখানে তোমার ইয়ে প্রপার্টিটা হোল্ড করে, কম্পিটিশন প্রপার্টিটা হোল্ড করে। কম্পিটিশন প্রপার্টি হোল্ড করছে মানে এটা অ্যাবেলিয়ান গ্রুপ হচ্ছে, এবং এই দিস যে ফাইনাইট গ্রুপ অফ অর্ডার 4 এর নাম হচ্ছে সি2ভি পয়েন্ট গ্রুপ। এই সি2ভি নামটা পরে দেওয়া হচ্ছে, মানে সি2ভি পয়েন্ট গ্রুপ এটা বলা হয়। মানে জাস্ট আমি বলতে চাইছি এটা যে পয়েন্ট গ্রুপের ডেফিনেশন বললাম, পয়েন্ট গ্রুপের নামটা এরকম হয়েছে কারণ একটা পয়েন্ট ইনভ্যারিয়েন্ট থাকছে বলে। আর ওয়াটার মলিকুলে যে 4টে ডিস্টিংক্ট অপারেশন সেইটা একটা প্রপার গ্রুপ মাল্টিপ্লিকেশন টেবিল করছে। আর গ্রুপ মাল্টিপ্লিকেশন টেবিল এক্সিস্ট করলো মানে যে রিঅ্যারেঞ্জমেন্ট থিওরেম ওবে করেছে, অটোমেটিক্যালি ক্লোজার প্রপার্টি অ্যাসোসিয়েটিভ প্রপার্টি তারা হোল্ড করবে, আইডেন্টিটি এলিমেন্ট এক্সিস্ট করবে, ইনভার্স অফ ইচ এলিমেন্ট এক্সিস্ট করবে। তখন এরা অ্যাকচুয়ালি একটা গ্রুপ তৈরি করছে, সেই গ্রুপটাকে বলা হচ্ছে সি2ভি পয়েন্ট গ্রুপ। এটা আচ্ছা, এবারে আমি এই পয়েন্ট গ্রুপের ক্লাসিফিকেশন গুলোকে দেখি। প্রথমে 4টে জেনারেল ক্যাটাগরিতে প্রথমে এটাকে ভাগ করা যায়। একটা নন রোটেশনাল গ্রুপস, এটা লো সিমেট্রি পয়েন্ট গ্রুপ, তার মধ্যে সি1 সিএস এবং সিআই আছে। আচ্ছা, সিঙ্গেল অ্যাক্সিস গ্রুপ যেখানে একটাই এক্স প্রপার অ্যাক্সিস আছে, সিএন সিএনবি সিএনএন সিএস2এন সি সিগমা ভি উইথ এন ইকুয়াল টু 2 3 4 ইত্যাদিতে, এরা সব সিঙ্গেল অ্যাক্সিস গ্রুপ। ডাইহেড্রাল গ্রুপ আছে যেখানে একাধিক অ্যাক্সিস আছে আর কি, যেমন ডিএন ডিএনডি ডিএনএইচ ডি ইনফিনিটি এইচ উইথ এন ইকুয়াল টু 2 3 4 ডট ডট ডট। আর কিউবিক গ্রুপস আছে টেট্রাহেড্রাল অক্টাহেড্রাল এবং আইকোসাহেড্রাল। দেখো টোটাল 15টা তুমি পাবে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15। এইভাবে 15টা পয়েন্ট গ্রুপই কিন্তু অ্যাকচুয়ালি তোমার এক্সিস্ট করে। আচ্ছা, এবারে তুমি তুমি কি করে ওই যখন মানে হচ্ছে মানে কোনো একটা পার্টিকুলার মলিকুলকে দেখে তুমি তার পয়েন্ট গ্রুপ কি করে অ্যাসাইন করো, এই 15টা গ্রুপ তুমি কি করে অ্যাসাইন করবে সেটা যখন ভালো করে দেখো। দেখো এটা তোমাকে এই চার্টটা কিন্তু তোমাকে মুখস্থ করে ফেলতে হবে। প্রথমে দেখো মলিকুলটাকে দেখো যে এটা লিনিয়ার কি লিনিয়ার নয়। যদি লিনিয়ার হয় তো তুমি বেঁচে গেলে, তার জন্য তোমার খুব কম, তার অপশন খুব কম। যদি মলিকুলটা লিনিয়ার হয় তারপর তোমার দেখতে হবে তার ইনভার্সন সেন্টার আছে কি নাই। যদি ইনভার্সন সেন্টার থাকে সেটা ডি ইনফিনিটি এইচ, আর যদি ইনভার্সন সেন্টার না থাকে তাহলে সি ইনফিনিটি ভি। তাহলে প্রথমে দেখতে হবে যে মলিকুলটা লিনিয়ার কিনা, লিনিয়ার হওয়ার পর দেখতে হবে ইনভার্সন সেন্টার আছে কিনা আছে। ইনভার্সন যদি সেন্টার যদি থাকে সেটা ডি ইনফিনিটি এইচ পয়েন্ট গ্রুপের মধ্যে বিলং করবে। আর যদি তোমার হয় ইনভার্সন সেন্টার না থাকে তাহলে সেটা সি ইনফিনিটি ভি হবে, দুটো হবে। আর এবারে মলিকুলটা যদি লিনিয়ার না হয় তোমাকে দেখতে হবে যে মলিকুলটার ক্ষেত্রে তোমার মানে ডাজ দ্য মলিকুল কন্টেন মোর দ্যান ওয়ান সি3 অ্যাক্সিস, একের বেশি সি3 অ্যাক্সিস আছে কি নাই। আচ্ছা, না হলে একরকম, হ্যাঁ হলে একরকম, তাহলে মলিকুলটা লিনিয়ার নয়। তারপর তুমি দেখো যে একের বেশি তোমার সি3 অ্যাক্সিস আছে কিনা। ঠিক আছে, ডাজ দ্য মলিকুল কন্টেন মোর দ্যান ওয়ান সি3 অ্যাক্সিস। যদি ইয়েস হয়, ডাজ দ্য মলিকুল কন্টেন মোর দ্যান ওয়ান সি5 অ্যাক্সিস। প্রথমে সি3 দেখতে হবে, তারপর দেখতে হবে একের বেশি সি5 অ্যাক্সিস আছে কিনা। যদি সি5 অ্যাক্সিস থাকে তখন দেখতে হবে মলিকুলটার তোমার ইনভার্সন সেন্টার আছে কিনা।
যদি ইনভার্সন স্টেট থাকে সেটা আইকোসাহেড্রাল আই8, আর যদি নো থাকে সেটাকে জাস্ট সিম্পলি আই বলতে হবে। আর উল্টো দিকে যদি মলিকুলটা ডাজ দ্য মলিকুল কন্টেন্ট মানে তোমার C5 অ্যাক্সিস যদি না থাকে, C3 মানে মোর দ্যান ওয়ান C3 আসে কিন্তু তোমার C5 নেই, তখন তোমার দুটো পসিবিলিটি, তোমাকে দেখতে হবে তার C4 আছে কি নেই। তো C4 থাকে দেন দেখতে হবে তার ইনভার্সন সেন্টার আছে কি নেই। ইনভার্সন সেন্টার থাকলে সেটা হচ্ছে অক্টাহেড্রাল OH, আর ইনভার্সন সেন্টার না থাকলে সেটা হচ্ছে তোমার O। আর যদি এরকম হয় যে মলিকুল তার কোনো C4 নেই, তখন তোমার দেখতে হবে তার ইনভার্সন সেন্টার আছে কিনা। ইনভার্সন সেন্টার যদি থাকে তাহলে সেটা টেট্রাহেড্রাল, আর ইনভার্সন সেন্টার না থাকে সেটা হচ্ছে জাস্ট সিম্পলি T। আচ্ছা, এবারে যদি মলিকুলটার এই প্রথমেই যদি তার একাধিক C3 না থাকে, তখন তোমাকে দেখতে হবে যে আদৌ কোনো CN আছে কিনা। C3 নাই ঠিক আছে, আদৌ কোনো মানে C3 মানে এখানে মোর দ্যান ওয়ান C3 আছে কিনা। যদি সেটা না হয় তা তোমাকে দেখতে হবে আদৌ কোনো CN আছে কিনা। যদি CN থাকে তাহলে এক রকমের, CN না থাকলে আর এক রকমের। ধরো কোনো CN নেই, তখন তোমাকে দেখতে হবে তার সিগমা H আছে কিনা। তাহলে কোনো CN নাই কিন্তু সিগমা H আছে, তাহলে সেটা CS হয়ে যাবে। আর কোনো CN নাই, সিগমা Hও নেই, তখন তোকে দেখতে হবে ইনভার্সন সেন্টার আছে কি নেই। ইনভার্সন সেন্টার যদি থাকে তাহলে সেটা হচ্ছে CI হবে, যদি না থাকে তাহলে C1 হবে। তাহলে CS CI C1 হবে। আচ্ছা, এবারে এটা হচ্ছে কি, যদি ধরো CN আছে, তারপর দেখতে পারপেন্ডিকুলার C2 আছে কি নেই। আচ্ছা, পারপেন্ডিকুলার C2 যদি থাকে মানে CNও আছে, পারপেন্ডিকুলার C2 আছে, তখন থেকে দেখতে হবে সিগমা H আছে কিনা। সিগমা H যদি থাকে তাহলে হচ্ছে DNH, আগে যদি সিগমা H না থাকে নোটা লিখতে হবে। ধরো যেটা হচ্ছে তার মলিকুল তার সিগমা H নেই, তারপর দেখতে হবে সিগমা D আছে কিনা। সিগমা D যদি থাকে তাহলে DND, আর সিগমা ডিও যদি না থাকে তাহলে DN। এটা। আর যদি মলিকুলটার ক্ষেত্রে CN আছে কিন্তু পারপেন্ডিকুলার C2 নেই, তখন দেখতে হবে যে মলিকুলটা সিগমা H আছে কিনা। সিগমা যদি থাকে তাহলে CNH, যদি সিগমা H না থাকে তখন তোমাকে দেখবে ডাজ দ্য মলিকুল হ্যাজ সিগমা ভি অর নট। সিগমা ভি যদি থাকে তাহলে CNV, আর যদি না থাকে তাহলে দেখতে হবে তোমার S2N আছে কিনা। S2N থাকলে সেটা হচ্ছে তার পয়েন্ট গ্রুপটা S2N, না থাকলে হচ্ছে CN। তাহলে এইরকম ভাবে তাকে 15টা পয়েন্ট গ্রুপ তুমি পেয়ে যাচ্ছে, যেগুলো হচ্ছে খুব কমন। আচ্ছা, একবার দেখলে সাডেনলি তোমার এটা মুখস্থ হবে না বা মনে থাকবে না। আমিও ওই বছরে একবার করে পড়াই, তখন একবার বারবার চর্চা করতে করতে মনে থাকে, তারপর আবার আমি ভুলে যাই আর কি। যে তোমাকে এই টেবিলটাকে খুব ভালো করে মাথায় রাখতে হবে, না হলে তুমি কিন্তু পয়েন্ট গ্রুপ মলিকুলকে দেখেও বলতে পারবে না। তাহলে এই যে মানে মানে এটা হলো তোমার কি বলে টেবিলটা হলো, এই টেবিলটা কিন্তু খুব ভালো করে তুমি তৈরি করবে। আচ্ছা, আমি জাস্ট একটা দুটো এক্সাম্পল তোমায় বলছি। ধরো তুমি একটা হোমোনিউক্লিয়ার ডায়াটমিক মলিকুল কনসিডার করছো। হোমোনিউক্লিয়ার ডায়াটমিক মলিকুল যদি হয়, মলিকুলটা লিনিয়ার এবং তার ইনভার্সন সেন্টার আছে, তাহলে সে সবসময় ডি ইনফিনিটি এইচে বিলং করবে। একটা হোমোনিউক্লিয়ার ডায়াটমিক মলিকুল সে অবশ্যই লিনিয়ার যেহেতু, এবং তার অবশ্যই তোমার সেন্টার অফ সিমেট্রি থাকবে হোমোনিউক্লিয়ার বলে, তার পয়েন্ট গ্রুপটা ডি ইনফিনিটি এইচ হয়ে যাবে। কিন্তু হেটেরোনিউক্লিয়ার ডায়াটমিক মলিকুল যদি তুমি কনসিডার করো, সে লিনিয়ার কিন্তু ইনভার্সন সেন্টার নেই, সেটা হচ্ছে সিগমা ভি এর মধ্যে পড়বে। ঠিক আছে, তাহলে তুমি ডায়াটমিক মলিকুল লিনিয়ার নন লিনিয়ার হলে, লিনিয়ার মানে ডি ইনফিনিটি এইচ, আর নন লিনিয়ার হলে সি ইনফিনিটি ভি হল। আর এবারে কার্বন ডাইঅক্সাইড মলিকুল কনসিডার করছে লিনিয়ার, অ্যাট দ্য সেম টাইম তার এটা লিনিয়ার এবং তার সঙ্গে তার ইনভার্সন সেন্টার আছে, সেটা হচ্ছে ডি ইনফিনিটি এইচ। ঠিক একই রকম অ্যাসিডিন, সেগুলো হচ্ছে ডি ইনফিনিটি এইচ। কিন্তু তুমি ধরো এইটা কনসিডার করলে HCN, তার হচ্ছে লিনিয়ার মলিকুল কিন্তু ইনভার্সন সেন্টার নেই, সেটা হচ্ছে সি ইনফিনিটি ভি। ঠিক আছে। আর এবারে CCl4 সে সার্টেনলি টেট্রাহেড্রাল, SF6 সে অক্টাহেড্রাল, আর আইকোসাহেড্রালের স্ট্রাকচার হচ্ছে ডোডেকাহেড্রাল, সেটা বেসিক্যালি তোমার আইকোসাহেড্রাল। হ্যাঁ, এটা হচ্ছে এই যে প্রথমে তো মানে এই যে মলিকুলটা কিন্তু লিনিয়ার হয়, তার অপশন যেহেতু কম, তুমি ইজিলি বলে দিতে পারছো। আর যদি মোর দ্যান ওয়ান C3 অ্যাক্সিস থাকে, তো মোর দ্যান ওয়ান C3 অ্যাক্সিস থাকলে সেখানেও ক্লাসিফিকেশনটা খুব সহজ। তারপরে তুমি দেখতে হবে C5 আছে কি নাই, থাকলেই সেটা হয়ে গেল আইকোসাহেড্রাল হয়ে গেল। তার সঙ্গে আই থাকা না থাকার উপরে নির্ভর করে IH না নর্মাল আই। আর যদি তোমার C3 আছে কিন্তু C5 নাই, তারপর দেখো C4 আছে কিনা। C4 থাকলে সেটা অক্টাহেড্রাল, C4 না থাকলে সেটা হচ্ছে টেট্রাহেড্রাল। এবার তার সঙ্গে অ্যাডিশনালি আই আছে কি না আছে তার মাধ্যমে ওই বা ওই ক্লাসিফিকেশন হবে।
হ্যাঁ, আর টেট্রাহেড্রালের ক্ষেত্রে টিডি না টি এই ক্লাসিফিকেশন হবে, অ্যাডিশনালি ইনভার্সন টেম্পারে আছে কি নাই। তাহলে এখানে গিয়ে দুটো এবং এই পাঁচটা তিনটে, এই যে পাঁচটা খুব ইজিলি বুঝে যেতে পারবে। ক্লামজি হয় হচ্ছে এই পরের পার্টটা। ধরো আমি অ্যামোনিয়া মলিকুল কনসিডার করলাম, তাহলে অ্যামোনিয়া মলিকুলটা যে C3V পয়েন্ট গ্রুপের মধ্যে বিলং করবে তুমি কি করে দেখছো? দেখো প্রথম কথা, অ্যামোনিয়া হচ্ছে নন লিনিয়ার মলিকুল, এর সার্টেনলি C3 আছে, ঠিক আছে? এ তো C3 আছে অ্যামোনিয়া মলিকুলের ক্ষেত্রে, কিন্তু পারপেন্ডিকুলার C2 কিছু নেই। আর এই পার্টিকুলার মলিকুলের ক্ষেত্রে কি আছে? সিগমা এইচও নেই, কিন্তু সিগমা ভি আছে। তাহলে সেটা হচ্ছে CnV-র মধ্যে পড়লো। তাহলে ওয়াটার মলিকুল C2V বা অ্যামোনিয়া মলিকুল C3V খুব ইজিলি বুঝলে। মলিকুলটার CN অ্যাক্সিস আছে সার্টেনলি, পারপেন্ডিকুলার সিটি নাই, সিগমা এইচও নাই, ঠিক আছে? কিন্তু সিগমা ভি আছে। এখানে সেটা ওয়াটার মলিকুল, অ্যামোনিয়া মলিকুল, এগুলো সব হচ্ছে তোমার C2V C3V এর মধ্যে পড়বে। হাইড্রোজেন পারঅক্সাইড সেটা C2H এর মধ্যে পড়ে। হ্যাঁ, দেখো এক্ষেত্রে যে C2H মানে হচ্ছে তোমার এই জায়গাটা কোথায় গেল? C2H দেখো কোথায় আছে? C2H কোথায়? এখানে এই যে তোমার তোমার হচ্ছে ইয়ে CN অ্যাক্সিস আছে, পারপেন্ডিকুলার C2 নেই, আর সিগমা এইচও নাই। সিগমা এইচ আছে, সরি সিগমা এইচ আছে, তখন সেটা হচ্ছে CNH এর মধ্যে পড়ে। হাইড্রোজেন পারঅক্সাইড হচ্ছে C2H আর কি, এই C2H। আচ্ছা, ঠিক একই রকম ভাবে তুমি ওইভাবে টেবিল দেখে দেখে করবে। অ্যালিন, যেটা অ্যালিনের ক্ষেত্রে তুমি জানো এই যে এই CH এই কার্বন কিন্তু তারা যে প্লেনে, এইটা কিন্তু অন্য প্লেনে পারপেন্ডিকুলার প্লেনে থাকবে, এটা D2D হয়। BH3 মলিকুল হচ্ছে D3H, বেঞ্জিন মলিকুল D6H, এগুলো খুব কমন। মানে এরা সব দেখো না, এই যে BH3 বা CH4 যেগুলো, এগুলো খুব সহজ ব্যাপার। হ্যাঁ, এরা সব হচ্ছে তোমার মানে এদের C2 আছে সার্টেনলি, পারপেন্ডিকুলার মানে এমনি CN অ্যাক্সিস আছে, পারপেন্ডিকুলার C2 আছে, এবং তার সঙ্গে সঙ্গে হরাইজন্টাল প্লেনটাও আছে। সেগুলো তারা বেসিক্যালি সব হচ্ছে এই যে D3H বা D6H ইত্যাদি হবে। তারপরে ধরো PF5 সেটা D3H এর মধ্যে পড়ে, ঠিক আছে? ফেরোসিন স্ট্যাগার যদি হয়, হ্যাঁ, পয়েন্ট গ্রুপ হচ্ছে তোমার D5D, আর ইক্লিপস যদি হয় তাহলে সিম্পলি হচ্ছে তোমার D5H আর কি। আর যদি কোনো এনি আদার ইন্টারমিডিয়েট কনফিগারেশন তাহলে D5 হবে। তাহলে স্ট্যাগার্ড ফেরোসিন হচ্ছে তোমার D5D, যদি তোমার ইক্লিপস ফেরোসিন হয় তাহলে সেটা D5H, যদি এর মাঝামাঝি যদি কোনো কনফিগারেশন হয় তাহলে সেটা হচ্ছে তোমার D5 হয়। আচ্ছা, সিস ডাইক্লোরো ইথিলিন C2V পয়েন্ট গ্রুপের মধ্যে বিলং করে, আর ট্রান্স ডাইক্লোরো ইথিলিন হচ্ছে C2H। তাহলে সিস ডাইক্লোরো ইথিলিন হলে C2V, ট্রান্স ডাইক্লোরো ইথিলিন হচ্ছে C2H। আচ্ছা, P2Cl4 স্কোয়ার প্যানার সেটা D4H। সাইক্লোবিউটেন যদি স্কোয়ার প্যানার তুমি ধরে নাও সেটা D4H। ইথেন তার ভেরিয়াস কনফরমেশন আছে, স্ট্যাগার্ড, ইক্লিপস, কিউ ইত্যাদি ইত্যাদি। যখন তাকে একদম স্ট্যাগার্ড কনফিগারেশনটা দেখতে D3H মধ্যে পড়ছে, ইক্লিপস হলে যে D3H এর মধ্যে পড়ছে এগুলো, আর অন্য কিছু হলে সেটা হচ্ছে D3 এর মধ্যে পড়বে। আচ্ছা, সাইক্লোহেক্সেন চেয়ার ফর্মটা হচ্ছে D3D, আর বোর্ড ফর্মটা হচ্ছে C2V। এইটা এরকম একটা পার্টিকুলার মলিকুল আর কি। হ্যাঁ, এটা হচ্ছে একটা এটা C1 সিমেট্রির মধ্যে পড়ে, একটুখানি খেয়াল রাখবে, নাম আমি জানি না। এটা স্পাইরান টাইপের একটা মলিকুল, সেটা C2 এর মধ্যে পড়ে। হ্যাঁ, তারপর হচ্ছে ধরো ডাইফিনাইল ক্রোমিয়াম, যেটা তাহলে ইক্লিপস ফর্মটা হচ্ছে D6H, আর স্ট্যাগার্ড ফর্মটা হচ্ছে D6D ইত্যাদি। তো দেখো আমি এই কতগুলো এক্সাম্পল যেগুলো স্ট্যান্ডার্ড বিভিন্ন জায়গায় পড়েছিল সেটা কালেকশন করে আমি তোমাদের দিলাম, কিন্তু এগুলো থেকেই শুধু পড়বে এর কোনো মাথার দিব্যে নেই। কারণ দেখো তুমি যখন ওই মানে ইয়েটাকে মানে ডায়াগ্রামটাকে মাথার মধ্যে মেমোরাইজ করে এবার করে একটা মলিকুলকে দেখে তার মতো করে স্টেপ ওয়াইজ করে 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 যাওয়া, এটা পরীক্ষার হলে সবসময় সম্ভব হয় না। ওই জন্য যেগুলো খুব কমন মলিকুল, সেই কমন মলিকুলগুলো কোন পয়েন্ট গ্রুপে বিলং করে এগুলো ঝড়ের গতি তোমাকে মুখস্থ রেখে দিতে হবে, তাহলে তুমি ওগুলো এত মুখস্থ হিসেবে পরিষ্কার লিখে ফেলতে পারবে। আমি কতগুলো রিপ্রেজেন্টেটিভ এক্সাম্পল আমি দিলাম, কিন্তু আরো অনেক এক্সাম্পল এক্সিস্ট করে আর, ঠিক আছে? তাহলে আজকে যে দেখো ক্লাসটা আমি বললাম, এই ক্লাসটা এই পর্যন্তই আজকে বলার কথা। আরো দু একটা এক্সাম্পল আছে অবশ্য। এই যে অ্যাডামেন্টেন সেটা টিডি টেট্রাহেড্রাল কনফিগারেশনের মধ্যে পড়ে। এই যে পাইরিন D2H,
ট্রাইফিনাইলিন D3H, বাইফিনাইল D2D, করোনিন সেটা হচ্ছে D6H। হ্যাঁ, কতগুলো জাস্ট এক্সাম্পল বলা হয়েছে। এছাড়া ধরো গ্লাইঅক্সাল C2H। হ্যাঁ, এদিকে 1,3,5 ট্রাইক্লোরোবেনজিন D3H, 1,2,3 ট্রাইক্লোরোবেনজিন হলে হচ্ছে তোমার C2V, 1,2,5 যদি হয়, 1,2,4 যদি হয় সেটা হচ্ছে CS, এটার মধ্যে পড়ে। আচ্ছা, টলুইন হচ্ছে এক্সক্লুডিং 3 মিথাইল হাইড্রোজেন, মানে মিথাইল হাইড্রোজেনকে তুমি যদি বাদ দাও তাহলে সেটা C2V, আর যদি ওটাকে ইনপুট করো সেটা হচ্ছে C3V হয়। আচ্ছা, এমনি ক্লোরোবেনজিন হচ্ছে C2V পয়েন্ট গ্রুপের মধ্যে। এমনি 1,2 ডাইক্লোরো বেনজিন যেটা সেটা C2V পয়েন্ট গ্রুপের মধ্যে, অর্থ আর কি। মেটা হচ্ছে তোমার C2V। আচ্ছা, এবারে যদি প্যারা হয়ে যায় সেটা হচ্ছে D2H হচ্ছে, ইত্যাদি। হ্যাঁ, তাহলে কতগুলো দেখো আমি আরো সব এক্সাম্পল তোমায় বললাম, আর কিছু স্পেসিফিক এক্সাম্পল বললাম। সাবস্টিটিউয়েন্টটা বেনজিনে বিভিন্ন জায়গায় বসিয়ে টসিয়ে সব হয় ইত্যাদি। তাহলে এই হচ্ছে আজকে যেগুলো বলার কথা। দেখো, আজকে ক্লাসটা কিন্তু মূলত ইনফরমেটিভ। এবারে এই তোমার সিমেট্রি এলিমেন্ট, সিমেট্রি অপারেশনস, পয়েন্ট গ্রুপ, এগুলো তোমার জানতে হবে। এটা তুমি অর্গানিক কেমিস্ট্রি, আমি বারবার বলছি অর্গানিক কেমিস্ট্রি তোমার সিমেট্রি এলিমেন্ট, সিমেট্রি অপারেশন সম্বন্ধে তোমার ভালো ধারণা আছে। আর একটু যারা অ্যাডভান্স লেভেলে থিওরি কেমিস্ট্রিটা বিএসসি লেভেলে পড়ায় তারা অলরেডি পয়েন্ট গ্রুপটাকে বলে দেয়। আর এমএসসিতে তো পয়েন্ট গ্রুপ তোমাকে অবশ্যই বলতেই হয়। আর তাহলে ওরকম টেবিল থেকে জাস্ট কোনো একটা পার্টিকুলার মলিকুল কোন পয়েন্ট গ্রুপে বিলং করছে সেটাকে দেখতে হয়। নেট বা গেট পরীক্ষাতে দেখবে 2 নম্বর এমসিকিউতে ওরকম একটা পার্টিকুলার মলিকুল বলে দেয়, তার পয়েন্ট গ্রুপটা তোমাকে কিন্তু বলতে পারে। এটা ঠিক আছে? তাহলে আমি জাস্ট একটা এক্সটেন্সিভ লিস্ট দেওয়ার চেষ্টা করলাম, আরো অনেক এক্সাম্পলস আছে। হ্যাঁ, আরো এক্সাম্পল যেখানেই তুমি মানে কোশ্চেন টোশ্চেন উল্টাতে পাল্টাতে যখনই তুমি কোনো একটা পার্টিকুলার মলিকুল পাবে সে কি পয়েন্ট গ্রুপে বিলং করছে সেটা, তাহলে এই নোটটা তুমি পেয়েই যাচ্ছ, তো এর সঙ্গে সেখানে অ্যাডিশনালটাকে জুড়ে দেবে, জুড়ে দিয়ে তোমার কাছে এখানে একটা কালেকশন থাকে আর কি। যাতে করে তোমাকে আর পরীক্ষার হলে ওরকম ধাঁধিয়ে ধাঁধিয়ে বলার চেষ্টা না করতে হয়, তুমি কিন্তু অ্যাবসলিউটলি এটাকে কারেক্টলি লিখতে পারো। এবং এগুলো একটু মুখস্থ থাকলে যেটা সুবিধে, বা মেমোরাইজ করে যদি তোমার জানা থাকে তাহলে এটা সুবিধে, তোমার এটার জন্য কোনো সময় লাগছে না। না, নাহলে তোমাকে ওই রকম ওই ডায়াগ্রামটাকে মাথায় রেখে যদি মানে ভিজুয়ালাইজ করে 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 তোমাকে অ্যাকচুয়ালি কোন পয়েন্ট করে বিলং করে দেখাতে হয়, অনেকটা টাইম কনজিউমিং হয়ে যাবে, সেটা তুমি পড়ে উঠবে না। ঠিক আছে, তো আমরা এই পর্যন্তই রাখবো। তাহলে নেক্সট ক্লাসে যেটা আমাদের করতে হবে না, নেক্সট ক্লাসটা তো খুব ইন্টারেস্টিং ক্লাস, যেটা খুব ভালো লাগবে তোমাদের। এই যে সিমেট্রি অপারেশন গুলোকে বলেছি, সেই সিমেট্রি অপারেশন গুলো ম্যাট্রিক রিপ্রেজেন্টেশন নিয়ে আমাদের কথাবার্তা বলতে হবে। নেক্সট ক্লাসে যেটা আমরা করব, নেক্সট ক্লাসে হচ্ছে মূলত করব ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন, মানে সিমেট্রি অপারেশন গুলোকে ম্যাট্রিক্স দিয়ে এক্সপ্রেস করতে পারা যায়। খুব ইন্টারেস্টিং পরের ক্লাসটা, ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন অফ সিমেট্রি অপারেশন। হ্যাঁ, ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন অফ সিমেট্রি অপারেশন, পরের দিন এইটা দিয়ে মূলত আসবো। সেখান থেকে তো আমার হচ্ছে ম্যাট্রিক রিপ্রেজেন্টেশন অফ এ গ্রুপ, মানে এইখান থেকে দেখবে চলে আসবে ম্যাট্রিক রিপ্রেজেন্টেশন অফ এ সিমেট্রিক গ্রুপ, ম্যাট্রিক রিপ্রেজেন্টেশন অফ এ সিমেট্রিক গ্রুপ তোমার চলে আসছে। ঠিক আছে, তাহলে আজকে আমরা রাখলাম, এন্ড অফ লেকচার। তাহলে আজকে তো খুব একটা বোঝার কিছু ছিল না, কিন্তু ব্যাপারটা তোমার অনেকটা বেশি ইনফরমেটিভ ছিল। এই ভিডিওটা বারবার দেখবে, বেসিক্যালি ভিডিওটা দেখার থেকেও বড় কথা হচ্ছে তোমার ওই মানে যে ইনফরমেশনগুলো, সেই ইনফরমেশনগুলো প্রপারলি তুমি দেখবে। সিমেট্রি এলিমেন্টস নিয়ে তো আমার কিছু বলার নেই, এটা তোমরা আমার থেকে বেটার বোঝো। কিন্তু পয়েন্ট গ্রুপের জন্য যদি তোমার এ না থাকে, তোমার কাছে এলিএল এর বই বা আর যে সমস্ত চিরিয় কেমিস্ট্রির বই আছে, সে বইয়ে তো সার্টেনলি তোমার আছে। হ্যাঁ, মানে এরকম ট্যাবুলার ফর্মে যদি থাকে তো ভালো, সেই টেবিলটাকে দেখে আর যে এক্সাম্পল গুলো বলেছি বিভিন্ন বই থেকে কালেক্ট করে আর কি, সেই এক্সাম্পল গুলো তুমি একটুখানি প্রপারলি দেখবে, তাহলে তোমার হয়ে যাবে। ঠিক আছে, মোটামুটি বুঝতে পেরেছো? হুম, হ্যাঁ স্যার। ঠিক আছে তো।